ওকে দেখছে। দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে তো শারমিনা? স্যার। দেখা যাচ্ছে তো? স্যার। হ্যাঁ, ঠিক। আচ্ছা, তাহলে আমরা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পর্যন্ত করে ফেলেছিলাম, যেটা একটা পার্ট আমাদের হয়ে গিয়েছিল। মানে বেসিক্যালি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট যেটা, সেটা একটা ফেজে আমাদের পড়তে হয়, শুরু থেকে আরম্ভ করে আপ টু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পর্যন্ত। তাহলে আজকে আমাদের যেটা করতে হবে, এরপরে সেকেন্ড ফেজটাতে যেতে হবে। এটাও তোমার ধরো ওই যে প্রায় খানাস্টেক ক্লাস যেমন ওখানে লেগেছে, এখানেও প্রায় খানাস্টেক ক্লাস লাগবে, যেখানে আমাদেরকে মানে কোয়ান্টাম মেকানিক্সটা ডেভেলপ করতে হবে। মানে যে কোয়ান্টাম মেকানিক্সটা তো 5টা পস্টুলেট দিয়ে চলে, যে 5টা পস্টুলেট বলা, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার অপারেটর অ্যালজাবরাটাকে ঠিক ঠিক করে বলা। অপারেটর অ্যালজাবরা মানে লিনিয়ার অপারেটর, হারমিশন অপারেটর, অপারেটরদের বিভিন্ন কমিউটেশন রিলেশন, সেখান থেকে রিলেটেড কিছু থিওরেমস থাকবে, সেই সব জিনিসগুলো আমাদের আলোচনা করতে হবে আর কি। আমরা এই ফেজটাতে এবারে ঢুকে গেলাম আর কি। তাহলে ওই পরের দিকে এইটা সিলেবাসটা শেষ করতে গেলে ক্লাসের সংখ্যা বাড়াতে হবে, মানে হয়তো 2টো করে ক্লাস নিতে হবে। এখন থেকেই হয়তো 2টো ক্লাস স্টার্ট করতে হবে। দেখা যাক পরপর পরপর করে, মানে আমি সিচুয়েশনটা কেমন বুঝে, এখন তো দেরি আছে পরীক্ষা টরীক্ষা, যদি লাগে তখন না হয়, মানে তো মাসখানেক আগে জানতে পারবে তো যে পরীক্ষা কোন সময় হবে বা ইত্যাদি, তখন এটা তো শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্যই লাগছে। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের পরীক্ষাটা কবে হবে নিশ্চয়ই মাসখানেক আগে জানতে পারা যাবে। তখন যদি মানে সিলেবাসটা শেষ হতে অসুবিধা হয়, তখন নয় সপ্তাহে এই পার্টটা একদিনের বদলে 2 দিন করে করবো। এখন এমনিতে এইটা একদিন করে তুমি করছো, আর ফেজ ইকুইলিব্রিয়ামটা একদিন করে করছো, এরকমভাবে চলুক, তারপরে দেখা যাক সিচুয়েশনটা কি হচ্ছে। ও করে নেওয়া যাবে অনলাইন ক্লাসে। তোমার এক সপ্তাহে 3-4টে এক্সট্রা ক্লাস নিয়ে নিলে যা যা ব্যাকলগ থাকবে, ব্যাকলগগুলো ক্লিয়ার করে ফেলা সম্ভব হবে। সেখানে আচ্ছা, আচ্ছা, আমরা আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে তোমার পস্টুলেট 1 অফ কোয়ান্টাম মেকানিক্স, সেটা আমরা ঢুকবো। এবং সেই পস্টুলেট 1টা বেসিক্যালি স্টার্ট হবে শোডিঞ্জার ইকুয়েশন দিয়ে। তার মানে বেসিক্যালি আমরা শোডিঞ্জার ইকুয়েশনের কনস্ট্রাকশনটাকে করবো, বা জেনেসিস অফ শোডিঞ্জার ইকুয়েশন নিয়ে কিছু কথাবার্তা বলবো, তারপরে সেখান থেকে পস্টুলেট 1টাকে বলা। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করতে চাইছি সেটা এরকম। আমরা কি আলোচনা করব? আলোচনা করব মূলত হচ্ছে তোমার জেনেসিস অফ শোডিঞ্জার ইকুয়েশন, মানে শোডিঞ্জার ইকুয়েশনটা কি করে আসছে সেটাকে বলা। সেখান থেকে তোমার ওয়েভ ফাংশনস আসবে, তার ফিজিক্যাল সিগনিফিক্যান্স এটাকে দেখা, তারপরে তোমার অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন সেটা নিয়ে আলোচনা করা, এবং ফাইনালি আমি পস্টুলেট 1 অফ কোয়ান্টাম মেকানিক্স এইটা দিয়ে আমি বেসিক্যালি শেষ করবো। ঠিক আছে? আচ্ছা, দেখো
আমরা মোটামুটিভাবে বুঝে গেছি যে মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে ক্লাসিক্যাল মেকানিক্স ফেল করে। মানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টে আমরা দেখেছিলাম ধরো অনেকগুলো ঘটনা, যেমন ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি, অ্যাটমিক লাইন স্পেকট্রা, কম্পটন এফেক্ট ইত্যাদি ইত্যাদি। এইসব জায়গাগুলো থেকে দেখা গেল যে ক্লাসিক্যাল থিওরি অ্যাকচুয়ালি ফেল করলো। আচ্ছা, এবার এই যে ক্লাসিক্যাল থিওরি ফেল করলো, তাহলে এই ঘটনাগুলোকে তুমি এক্সপ্লেন করবে কি করে? এক্সপ্লেন করার জন্য তোমাকে একটা নতুন থিওরি ডেভেলপ করতে হবে, নতুন মেকানিক্স ডেভেলপ করতে হবে, যেটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম ক্লাসিক্যাল ফিজিক্স। সেটাই বেসিক্যালি কোয়ান্টাম ফিজিক্স, তাই তো? তাহলে যেটা ব্যাপার হচ্ছে যে তোমাকে যেটা করতে হচ্ছে, এখান থেকে না স্টার্ট করছি, যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে যে তোমার মানে টু এক্সপ্লেন দ্য statics and dynamics of a microscopic particle or subatomic particle. To explain the statics and dynamics of a microscopic particle or subatomic particle, we need a new mechanics. একটা নতুন মেকানিক্স আমার লাগবে, new mechanics called the কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, এবারে এই যে সকল কোয়ান্টাম মেকানিক্স আমি বলছি, যেমন ক্লাসিক্যাল মেকানিক্স নিউটনিয়ান মেকানিক্স, কিন্তু তার আরও দুটো রিপ্রেজেন্টেশনস আছে, যেমন হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, সেগুলো সব ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যেই পড়ে। কিন্তু কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে যেখানে তুমি নিউটনস ইকুয়েশন অফ মোশনটাকে ডিরেক্টলি ব্যবহার করতে পারছো না, সেখানে তোমাকে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন বা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশনকে ব্যবহার করতে হবে, কিন্তু দুটোই ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যেই পড়ে। ঠিক একইভাবে যখন কোয়ান্টাম মেকানিক্স তুমি দেখবে, কোয়ান্টাম মেকানিক্স মূলত যখন ডেভেলপড হয়, দুটো অ্যাপ্রোচে ডেভেলপড হয়। একটা হচ্ছে তোমার হাইসেনবার্গসের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এটা হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আর একটা হচ্ছে শোডিঞ্জার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বা ম্যাট্রিক্স মেকানিক্স বলা ভালো। শোডিঞ্জার রিপ্রেজেন্টেশনটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো। তোমার হাইসেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স, আর একটা শোডিঞ্জার ওয়েভ মেকানিক্স। এই দুটো অ্যাপ্রোচ ছিল, হাইসেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স আর একটা শোডিঞ্জার ওয়েভ মেকানিক্স। দুটো মোরালেস একই সময় ডেভেলপ করা। হাইসেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স একটু কয়েক মাস আগে, 1925-এর এতে, আর শোডিঞ্জার ইকুয়েশনটাও তোমার এই এর ঠিক মানে মাস তিনেক পরে হচ্ছে শোডিঞ্জার ওয়েভ মেকানিক্সটা আসে। এবার তার নিয়ে প্রচুর বিরোধ আছে। হাইসেনবার্গের যেটা অ্যাপ্রোচ ছিল সেটা হচ্ছে যে যেহেতু কোয়ান্টাম ওয়ার্ল্ডে সব কিছু ডিসক্রিট বা কোয়ান্টাইজ, তাহলে বেটার হচ্ছে চলো মানে এমন একটা বিল্ডিং ব্লক ব্যবহার করা যেখানে ডিসক্রিটনেসটা ইনবিল্ট আছে এবং ম্যাট্রিক্স মেকানিক্সের মধ্যে সেটা আছে। আর যখন তোমার ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্সের গল্প আসবে, অর্থাৎ একটা জায়গায় গিয়ে কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টগুলো ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে, তো সেই জায়গাতে জিনিসটাকে সেই মতো করে রিল্যাক্স করে দিতে হবে। আর শোডিঞ্জার ওয়েভ মেকানিক্সটা হচ্ছে বেসিক্যালি তিনি যেহেতু ওয়েভ পার্টিকেল ডুয়েলিটিতে দেখেছেন যে প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে একটা ওয়েভ নেচার আছে, নর্মাল ওয়েভ যেমন করে বিহেভ করে, ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন ওয়েভ করে, সেই রকম কোনো একটা ইকুয়েশন থেকে কোয়ান্টাম মেকানিক্সকে ডেভেলপ করা যেতে পারে। সেটাকে শোডিঞ্জার ওয়েভ মেকানিক্স অ্যাপ্রোচ হচ্ছে বেসিক্যালি তোমার এইটা। আচ্ছা, এবারে এটা নিয়ে প্রচুর ডিবেট ছিল, মানে হাইসেনবার্গ শোডিঞ্জার ওয়েভ মেকানিক্সকে প্রচন্ড ক্রিটিসাইজ করতো, শোডিঞ্জার হাইসেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্সকে প্রচন্ড ক্রিটিসাইজ করতো, এবং ক্রিটিসিজমগুলো প্রচন্ড চলতো, এবং সেই ক্রিটিসিজমগুলো বেসিক্যালি তোমার মানে তার মানে লং হিস্ট্রি আছে আর কি। কিন্তু আলটিমেটলি শোডিঞ্জার যেটা দেখালেন যে দুটো মেকানিক্স কিন্তু বেসিক্যালি ইকুইভ্যালেন্ট।
বেসিক্যালি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার প্রবলেম যেটা করা সম্ভব আর কি, সেটা হাইজেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স দিয়ে করো বা শরীর যে ওয়েভ মেকানিক্স করো, তুমি একই রেজাল্ট দেবে। এবারে কোশ্চেনটা হচ্ছে যে কনভিনিয়েন্সের ব্যাপার। কনভিনিয়েন্সের ব্যাপার হচ্ছে কি, যদি তোমাকে কম্পিউটারের হেল্প নিয়ে কিছু করতে হয়, কম্পিউটার কিন্তু ওয়েব ইকুয়েশনের বদলে তো ম্যাট্রিক্সকে ইজিলি হ্যান্ডেল করতে পারে। সেই জন্য পরবর্তীকালে যখন তুমি কোয়ান্টাম কেমিস্ট্রি করবে ইউজিং কম্পিউটার, তখন দেখবে হাইজেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্সটা তোমার বেশি কাজে লাগছে হয়তো। আবার যখন হাতে কষে তুমি কোয়ান্টাম মেকানিক্স করছো, তুমি দেখো ম্যাট্রিক্সটা তুমি হয়তো অতটা কমফোর্টেবল না, ওয়েব মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি অনেক বেশি কমফোর্টেবল। আর আমাদের যে ধরনের প্রবলেমগুলো বিএসসি লেভেলে করতে হয় সেগুলো এক্সাক্টলি সলভেবল প্রবলেম, সেগুলো স্ট্যান্ডার্ড সলিউশন ওয়েব মেকানিক্স মেথডে বা মানে ওয়েব ইকুয়েশনের মতো করে অলরেডি এক্সিস্ট করে। সেজন্য আমাদের পক্ষে শরীরের ওয়েব মেকানিক্সটা করাটা হচ্ছে অনেক বেটার। সেই জন্য আমরা শুরুটা করবো শরীরের ওয়েব মেকানিক্স থেকে, পরবর্তীকালে আমরা দেখবো যে কীভাবে শরীরের ওয়েব মেকানিক্স থেকে হাইজেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্সে ইজিলি চলে যাওয়া যেতে পারে আর কি, সেগুলো আমাদের পরপর করে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের মানে এই বিএসসিতে অন্তত সবাই যেটা করে বা সমস্ত বইয়েই যেটা করে, আর কেমিস্ট্রি কমিউনিটির লোক তো অবশ্যই করে, সেটা যে শরীরের ওয়েব ইকুয়েশনটাকে বেসিক্যালি মানে ফলো করে আর কি। ঠিক আছে, শরীরের ওয়েব মেকানিক্স দিয়ে শুরু করে, আর আমরা বেশ কিছুটা হয়ে যাওয়ার পরে 5-7টা ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা দেখবো যে শরীরের ওয়েব মেকানিক্স থেকে কেমন করে হাইজেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্সে চলে আসা যায়। ঠিক আছে, আর এবার শরীরের ওয়েব মেকানিক্সের মধ্যে আবার দুটো পার্ট আছে। একটাকে বলা হয় পজিশন রিপ্রেজেন্টেশন, আমি এগুলো সব পরে দেখবো যে এগুলো ঠিক মানে কি। একটা হচ্ছে পজিশন রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে তোমার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। মানে শরীরের ওয়েব মেকানিক্সের মধ্যে আছে পজিশন রিপ্রেজেন্টেশন এবং মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। আমরা কিন্তু এই শরীরের পজিশন রিপ্রেজেন্টেশনের মধ্যেই থাকবো। আমাদের যা কিছু আলোচনা হবে সবটা হচ্ছে শরীরের পজিশন রিপ্রেজেন্টেশন দিয়ে। মানে দেখো, এটা হচ্ছে একই জিনিস, তোমার বিভিন্ন রিপ্রেজেন্টেশন আছে আর কি। এছাড়া এই হাইজেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স বা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, শরীরের পজিশন রিপ্রেজেন্টেশন, শরীরের মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, এছাড়া ডিরাক রিপ্রেজেন্টেশন আছে, সেগুলো সব পরে আসছে। কিন্তু আমাদের আলোচনাটা হবে সবটাই হচ্ছে শরীরের পজিশন রিপ্রেজেন্টেশন, এখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করছি একটা ক্লাসিক্যাল ওয়েভ দিয়ে। ধরো তুমি যদি একটা ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন দিয়ে স্টার্ট করো, দেখো মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার একটা হয়তো তার দুটো দেওয়ালের মধ্যে বাঁধা আছে, এবার এই তারটাকে তুমি নাড়িয়ে দাও তাহলে একটা ওয়েভ তৈরি হয়, একটা ওয়েভ তৈরি হচ্ছে। এবারে ধরে নাও যে এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা সেটা একটা পজিশনের ফাংশন এবং সেটা তোমার টাইমের ফাংশন। এইটাকে আমি এক্স ইকুয়াল টু 0 বলছি, এটাকে আমি এক্স ইকুয়াল টু এল বলছি। মানে এল লেন্থের একটা তোমার স্ট্রিং আছে, তাকে নাড়িয়ে দিচ্ছ করে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এবং সেই অ্যামপ্লিটিউডের পজিশন এবং টাইমের ফাংশন। তাহলে ইউ এক্সটিটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড যেটা বেসিক্যালি তোমার ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, এটা, এবং সেটা পজিশন এক্স এবং টাইম টি এর ফাংশন এটা। আচ্ছা, আমি ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা প্রথমে আমি কিন্তু 1D তে দেখি সেটা কেমন দেখতে হয়। আচ্ছা, এটা ডেরিভেশন কিছু করবো না, সেটা এরকম দেখতে, ডেল টু এক্স টি বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু হয় হচ্ছে 1/v স্কোয়ার, যেখানে ভিটা হচ্ছে ভেলোসিটি, ডেল টু ইউ এক্স টি বাই ডেল টি স্কোয়ার। তাহলে এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, যেখানে ভিটা হচ্ছে তোমার ভেলোসিটি, ভেলোসিটি তো ওয়েভ, এটা হচ্ছে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন। আচ্ছা, এবারে দেখো এই যে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা তুমি দেখছো, সেখানে ইউটা এখানে এক্স এবং টি এর ফাংশন,
এক্স আর টি এর ফাংশন, এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হয়েছে, এখানে কিন্তু টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ হয়েছে। আচ্ছা, এবারে এই ধরনের প্রবলেম যেখানে অ্যামপ্লিটিউডটা, পজিশন এবং টাইম দুটোর ফাংশন, এই ধরনের প্রবলেমকে সলভ করার জন্য তোমাদের অ্যাকচুয়ালি মানে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক এটাকে সলভ করা যায়। এবার সেপারেশন অফ ভেরিয়েবল যখন তুমি ব্যবহার করবে, তুমি ব্যবহার করছো, যেখানে প্রথমে যেটা করো ইউ এক্স টি, যেটা এই যে পার্টটা, এইটা হচ্ছে তোমার একটা পার্ট ধরো যেটা শুধুমাত্র এক্স এর ফাংশন, সেটা আমি সাই এক্স নাম দিচ্ছি। আচ্ছা, আর একটা পার্ট থাকবে যেটা টাইমের ফাংশন, মানে পরিষ্কার তো বোঝা যাচ্ছে যে একটা এক্স এর ফাংশন, একটা তোমার টাইমের ফাংশন, তাই না? মানে ইউটা তো পজিশন এবং টাইমের ফাংশন, অ্যামপ্লিটিউডটা, সেটাকে আমি কি করছি, প্রোডাক্ট সেপারেবল ফর্মে লিখছি। হ্যাঁ, যেখানে ইউ এক্সটা হচ্ছে একটা হচ্ছে পার্ট, যেটা মানে এটা তুমি স্পেশিয়াল অ্যামপ্লিটিউড বলতে পারো। আরটা একটা পার্ট থাকবে টাইম পার্ট, এবং টাইম পার্টটা সার্টেনলি হচ্ছে তোমার পিরিয়ডিক হয়। পিরিয়ডিক হলে তোমার এরকম দেখতে, ধরে না এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এরকম দেখতে। কারণ টাইম ডিপেন্ডেন্ট পার্টটা সবসময় কিন্তু পিরিয়ডিক হয়। মানে এটা ই টু দি পাওয়ার আই ওমেগা টি দিয়ে তুমি লিখতে পারো, তুমি কস ওমেগা টি দিয়ে লিখতে পারো, তুমি সাইন ওমেগা টি দিয়ে লিখতে পারো, অ্যান্ড সো অন। আমি যে কোনো একটা লিখলাম, এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি করলাম। এটা যেখানে এইটা হচ্ছে তোমার যা স্পেস পার্ট অফ, এই পার্টটা হচ্ছে স্পেস পার্ট অফ অ্যামপ্লিটিউড called the spatial amplitude. এটা অ্যামপ্লিটিউড, তো অ্যামপ্লিটিউডের স্পেস পার্ট হচ্ছে এটা স্পেশিয়াল অ্যামপ্লিটিউড। তাহলে ইউ এক্স টা তুমি এইরকম ভাবে লিখলে। আচ্ছা, এটা 1 নম্বর ইকুয়েশন ধরো, এটা হলো 2 নম্বর ইকুয়েশন। আর এবারে এই 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি যদি ডেল ইউ এক্স টি বাই ডেল এক্স টাকে কষে ফেলো, কি হবে এটা? দেখো, এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি যেমন আছে রয়ে যাবে, এই পার্টটা ডেরিভেটিভ করলে ডি সাই এক্স বাই ডি এক্স হলো। আচ্ছা, আর একবার ডেরিভেটিভ করো, ডেল টু ইউ এক্স টি বাই ডেল এক্স স্কোয়ার। তুমি তো এক্স এর সাথে পার্সিয়াল ডেরিভেটিভ করছো, সেখানে টাইম ডিপেন্ডেন্ট পার্টটা সে ছুঁয়েও দেখবে না, সেটা কনস্ট্যান্ট হিসেবে রয়ে যাবে। আর ডেরিভেটিভটা মূলত হবে হচ্ছে তোমার স্পেস পার্ট যেটা, তার উপরে এটা। আর এবার এখানে দেখো একটা জিনিস, বাঁদিকে পার্সিয়াল ডেরিভেটিভ লিখছি, ডান দিকে লিখছি না। তার কারণটা হচ্ছে যে এক্ষেত্রে তো ইউটা এক্স এবং টি দুজনের ফাংশন বলে তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ যখন করছো, টিটাকে কনস্ট্যান্ট রেখেছো। কিন্তু ডান দিকে তো সাইডে শুধুমাত্র এক্স এর ফাংশন, সাইডে কিন্তু শুধুমাত্র এক্স এর ফাংশন হয়, তাহলে তোমার পার্সিয়াল ডেরিভেটিভ করা, লেখা আর এমনি লেখা জিনিসটা হচ্ছে একই কাজ। তাহলে আমি 3 নম্বরে এই যে ডেল টু ইউ এক্স টি বাই ডেল এক্স স্কোয়ার পার্টটাকে বের করে ফেললাম, যেটা দেখো 1 নম্বর ইকুয়েশনের বাঁদিকে আছে। আর একটা কেটে লাগবে ডেল টু ইউ এক্স টি বাই ডেল টি স্কোয়ার লাগবে। দেখো এবারে ডেল ইউ এক্স টি বাই ডেল টি করলে কি হবে? এখান থেকে খেয়াল করে দেখো, তোমার এই এ মানে ই টু দি পাওয়ার আই ওমেগা টি থেকে একটা আই ওমেগা পার্ট আসবে, তারপরে যেমন আছে সাই এক্স থাকবে, এ থাকবে, ই টু দি পাওয়ার আই ওমেগা টি থাকবে। আর আরেকবার ডেরিভেটিভ করে ডেল টি ইউ এক্স টি বাই ডেল টি স্কোয়ার যখন তুমি নিচ্ছ, তখন কি হচ্ছে, আই ওমেগা আর একবার এলো, আই ওমেগা আই ওমেগা স্কোয়ার হলো, সাই এক্স হলো, আর এ টু দি পাওয়ার আই ওমেগা টি হলো। এবং দেখো এটা ওমেগা স্কোয়ারটা হচ্ছে মাইনাস, মানে আই ওমেগা তার হোল স্কোয়ারটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার হচ্ছে এইটা। এটা মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে গেল, আর বাকি যে পার্টটা আছে অ্যাজ ইউজুয়াল সেটাই রয়ে গেছে, সাই এক্স এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি। এইটা ধরো তোমার 4 নম্বর ইকুয়েশন। তাহলে এবারে 3 নম্বর ইকুয়েশনের ডেল টু ইউ এক্স টি বাই ডেল এক্স স্কোয়ার, আর 4 নম্বর ইকুয়েশন ডেল টু ইউ এক্স টি বাই ডেল টি স্কোয়ার, এইগুলোকে তুমি 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। তার ফর্ম ইকুয়েশন 1, 3 আর 4 তুমি কি পাচ্ছ? ফর্ম ইকুয়েশনস 1, 3 and 4 we get, এইটা হচ্ছে a e to the power I omega t into d2 psi x by dx স্কয়ার। এটা হচ্ছে এই যে
এই যে লেফট হ্যান্ড সাইডটা কি ছিল এ ই টু দি পাওয়ার আই ওমেগা ডি টু সাই এস বাই ডি এক্স স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডটা দেখো একটা মাইনাস ওমেগা স্কোয়ার একটা ভি স্কোয়ার যেমন ছিল আছে এইটা, তার সঙ্গে তোমার থাকছে হচ্ছে সাই এক্স এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি। এইটা দেখো তোমার এই যে 4 নম্বর ইকুয়েশন মাইনাস ওমেগা স্কোয়ার সাই এক্স এ টু দি পাওয়ার আই ওমেগা টি সেটা তুমি বসানো। আচ্ছা এবারে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি তো সবসময় জিরো নয়, ঠিক আছে, মানে যদি জিরো হতো তাহলে দুদিক থেকে তুমি কাটতে পারতে না, বা ইনফিনিটি তো তুমি দুদিক থেকে কাটতে পারতে না। ই টু দি পাওয়ার আই ওমেগা টি একটা পিরিয়ডিক ফাংশন, তাহলে দুদিক থেকে তুমি বাদ দিয়ে দিতে পারো। তাহলে যেহেতু এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি is neither 0 nor infinity, always we can write কি করতে পারি এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি আর এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি দুই থেকে তুমি বাদ দিলে, তাকে এগুলো কিন্তু জিরো হতো বা ইনফিনিটি হতো তুমি কাটতে পারতে না, কিন্তু ই টু দি পাওয়ার আই ওমেগা টি মানে কস ওমেগা টি প্লাস আই সাইন ওমেগা টি, এগুলো সব পিরিয়ডিক ফাংশন কিন্তু অলওয়েজ জিরো বা অলওয়েজ ইনফিনিটি নয়, সেখানে তুমি এদিক থেকে এটাকে কাটতে পারো। তাহলে কেটে দিলে আমি কি পাচ্ছি না ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার, এইটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু সাই এক্স, এরকম একটা ইকুয়েশনে তুমি পৌঁছে দাও। বা চাইলে তুমি এটাকে একদিকে নিয়ে চলে আসতে পারো, হয়তো ভালো দেখতে লাগতে পারে, একদিকে এটা প্লাস হয়ে গেল, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। দেখো তুমি এরকম একটা জায়গায় এখন পর্যন্ত পৌঁছেছো, ঠিক আছে, ডি টু সাই এস বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার সাই এস ইকুয়াল টু জিরো। এইটা হচ্ছে দেখো তোমার মানে প্রথম যে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে লিখেছিলে সেখানে কিন্তু ইউটা এক্স এবং টি এর ফাংশন ছিল, এখন সাই যেটা তুমি এখানে ব্যবহার করছো এখানে শুধুমাত্র এক্স এর ফাংশন, টিটা হাওয়া হয়ে গেছে, মানে এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ওয়েভ ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ ওয়েভ ইকুয়েশন। হয়েছে? দেখো এই পর্যন্ত কারো কিছু অসুবিধা আছে? কিছু অসুবিধা নেই তো? ঠিক আছে তো? একদম এখনো পর্যন্ত কোথাও কোয়ান্টাম মেকানিক্সের কোথাও নামগন্ধ কিন্তু হয়নি, আমি ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে শুরু করেছি, সেই মতো করে জাস্ট এগোচ্ছি। মানে আমি সলভটাকে করবো না, তাই যদি সলভ করতাম তাহলে কিছু বাউন্ডারি কন্ডিশন লাগতো। মানে ধরো এখানে এই যে বাউন্ডারি কন্ডিশনটা এখানে কি ছিল দেখো, মানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলে না কিছু কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসে, তো সেই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনের ভ্যালুগুলোকে বের করতে গেলে তোকে বাউন্ডারি কন্ডিশন লাগে। বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে অ্যামপ্লিটিউডে যখন এক্স এর ভ্যালু 0 এবং বাউন্ডারিটা যখন এক্স এর ভ্যালু এল তখন কিন্তু 0 হতো, মানে অ্যামপ্লিটিউডটা দেখো ইকুইলিব্রিয়াম পজিশন ডিসপ্লেসমেন্টটা এই দুটো দেওয়ালেতে 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু যখন 0 আর এক্স ইকুয়াল টু এল যখন, তখন কিন্তু তোমার অ্যামপ্লিটিউডটা 0 হবে, এটাকে বলে বাউন্ডারি কন্ডিশন। এটা কিন্তু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেখানে দুটো বাউন্ডারি কন্ডিশন লাগে। আচ্ছা এইটা যখন এই ইকুয়েশনের ফর্মে তুমি নিয়ে চলে এলে, এক্ষেত্রে যদি তোমার মানে আমি সলভ করবো না, সলভ তো এখন করার কোশ্চেনই নেই, কিন্তু যদি সলভ করতে হতো তাহলে এখানে বাউন্ডারি কন্ডিশনটা লাগতো। বাউন্ডারি কন্ডিশনটা কি না, সাই এর ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে এবং সাই এর ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু এল-এতে সেখানে 0 হতে হচ্ছে, তুমি যেভাবে সেটটাকে ধরেছো আর কি, যাকে সেটা এখন ইম্পর্টেন্ট না। আর এবারে দেখো একটা জিনিস, তোমার এই ওমেগাটা অ্যাকচুয়ালি কি, ওমেগা তো অ্যাঙ্গুলার ভেলোসিটি, একটা পিরিয়ডিক মোশন যদি তুমি কনসিডার করো, একটা পিরিয়ডিক মোশন দ্বারা তুমি কনসিডার করছো, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাটা তুমি লিখতে পারো 2 পাই নিউ এইরকম ভাবে, যেখানে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস পার সেকেন্ড, এক সেকেন্ডে কতবার ঘুরছে সেটা যদি নিউ হয়, আর একবার ঘুরলে 2 পাই অ্যাঙ্গেল কভার করা হয়, তাহলে এক সেকেন্ডে টোটাল কতখানি অ্যাঙ্গেল কভার করা হলো না 2 পাই নিউ, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 2 পাই নিউ, এইরকম ভাবে তুমি লিখতে পারো। আচ্ছা ভালো। আচ্ছা এবারে এই 2 পাই
তুমি জানো নিউ ইন্টু ল্যামডা সেটা তো ভেলোসিটি হয়, নিউ ইন্টু ল্যামডা সেটা হচ্ছে তোমার ভেলোসিটি, ঠিক আছে? তা তুমি এটাকে জাস্ট নিউটাকে লিখতে পারো ভি বাই ল্যামডা, এরকমভাবে লিখতে পারো। কারণটা কি না, তুমি জানো যে ফ্রিকোয়েন্সিকে ওয়েভ লেন্থের দিয়ে গুণ করলে তোমার ভেলোসিটি বেরো, এটা বেরো। সেইখান থেকে দেখো ওমেগা বাই যে ভি সেটা তুমি লিখতে পারছো 2π বাই ল্যামডা, এটা তুমি লিখতে পারছো। ওমেগা বাই ভিটা হচ্ছে 2π বাই ল্যামডা। তাহলে এবার এই ইকুয়েশনে ওমেগা বাই ভি এর জায়গা 2π বাই ল্যামডা তুমি বসিয়ে দিতে পারো। তাহলে তাহলে এইটা আমি বক্স করে রাখলাম যে ওমেগা বাই ভিটাকে 2π বাই ল্যামডা হিসেবে লেখা যায়, ঠিক আছে? তাহলে দিস ইকুয়েশন can also be written as d2 psi s by dx square plus 4 pi square by lambda square into psi x. This is actually equal to 0. দেখো আমি ওমেগা বাই ভিটা হচ্ছে 2π বাই ল্যামডা, তার স্কোয়ার করে ফেললে 4 পাই স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার হচ্ছে সাই এক্স। তাহলে এই রকম ভাবে তুমি কিন্তু ইকুয়েশনটাকে লিখতে পারো। আমি কিছু নাম্বারিং টাম্বারিং দিচ্ছি না, 3 4, এইটা ধরে নাও তোমার 5 নম্বর ইকুয়েশন, এইটাকে ধরে নাও তোমার 6 নম্বর ইকুয়েশন, ধরে নাও এইটা তোমার 7 নম্বর। যে 6 নম্বর বা 7 নম্বর যাই করো না, দুটি হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ ওয়েভ ইকুয়েশন। এখানে পুরোটাকে আমি ওয়েভ লেন্থের টার্মে লিখে ফেলেছি, কারণ তার ইন্টেনশন আছে আর কি, তার কারণটা হচ্ছে এখন আমি বলবো। তো দেখো এখনো পর্যন্ত যেটা করা হয়েছে 6 নম্বর ও 7 নম্বর, এখানে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বা পার্টিকেল তার কোনো ব্যাপার নেই, একদমই ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে শুরু করে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক সেটাকে আলাদা করে টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ ওয়েভ ইকুয়েশন সেটাকে লিখেছি। আর ওমেগা বাই ভি ফর্মে ছিল, সেটাকে তুমি চাইলে হচ্ছে ল্যামডার ফর্মে এরকমভাবে লিখতে পারো। আচ্ছা, এবারে ব্যাপারটা যেটা হচ্ছে যে এইখানে শোডিঞ্জার একটা পস্টুলেট নিয়ে এলেন। শোডিঞ্জার যেটা বললেন যে এই যে ইকুয়েশনটা তুমি দেখছো, সেই ইকুয়েশনটা একটা ওয়েভ লেন্থ এখানে ইনভলভ আছে ল্যামডা, যে ল্যামডাটা হচ্ছে নর্মাল একটা ওয়েভের ওয়েভ লেন্থ। এবারে ডিবার্গলি যে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি আছে বলে শোডিঞ্জার যেটা ধরলেন যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ম্যাটার ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল। ম্যাটার ওয়েভ মানে হচ্ছে যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ, যাকে বলছে ম্যাটার ওয়েভ, তার একটা পার্টিকুলার ওয়েভ লেন্থ আছে ল্যামডা, একটা ডিবার্গলি ওয়েভ লেন্থ আর কি, হ্যাঁ এইটা, ঠিক আছে? তাহলে তার সাথে হচ্ছে এটা তোমার এই মানে সেটা কি বলবো তোমার মানে তার জন্য এটা অ্যাপ্লিকেবল। তার মানে যেটা এখানে শোডিঞ্জার যেটা অ্যাজিউম করলেন, assume that ইকুয়েশন 7ই বলছি, 7 is also applicable for ম্যাটার ওয়েভ। ম্যাটার ওয়েভের জন্য এটাকে অ্যাপ্লিকেবল। তাহলে ম্যাটার ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল হলে কি হবে? ফ্রম ডিবার্গলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ল্যামডাটা হচ্ছে তোমার এইচ ওভার পি, ল্যামডাটা এইচ ওভার পি। তাহলে ওই ইকুয়েশন তুমি এটাকে বসিয়ে দাও, এটা যদি 8 নম্বর ইকুয়েশন হয়, তাহলে তাহলে ফ্রম ইকুয়েশন 7 and 8 লিখতে পারছো d2 psi s by dx square, d2 psi s by dx square plus 4 pi square p square by h square। মানে এখানে তুমি ল্যামডা 4 পাই স্কোয়ারটা যেমন আছে, ল্যামডার জায়গায় h ওভার p বসালে নিচে h স্কোয়ার হয়ে গেল, উপরে p স্কোয়ার হয়ে গেল। 4 পাই স্কোয়ার p স্কোয়ার বাই h স্কোয়ার ইন্টু সাই এস, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। দেখো এই যে এখন ইকুয়েশনটা তুমি পৌঁছে গেলে, এই ইকুয়েশনটা কিন্তু এখন আর শুধু ওয়েভের ইকুয়েশন নেই, এখন ওয়েভ মানে একটা পার্টিকেলের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ওয়েভ তার ইকুয়েশন হয়ে গেল, কারণ তুমি এই ল্যামডা ইকুয়াল টু h ওভার p, এই যে এটাকে মোমেন্টামের টার্মসে তুমি লিখে ফেললে। তাহলে ওয়ান্স মোমেন্টামের টার্মসে লিখে ফেললে, তার মানে এটা এখন আর সিম্পল ওয়েভ ইকুয়েশন রইল না, এই যে ইকুয়েশনটা এটা কিন্তু ম্যাটার ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল হয়ে গেল, অর্থাৎ তুমি কোয়ান্টাম ওয়ার্ল্ডে কিন্তু ঢুকে গেলে। তো
তাহলে এর 7 নম্বর ইকুয়েশন পর্যন্ত ওটা একদম ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, কিন্তু এই 8 নম্বর ইকুয়েশনটাকে বসিয়ে দিয়ে যখন এইটা পেয়ে গেলে, এইটা কিন্তু এখন আর জাস্ট টিপিক্যাল ওয়েভের ইকুয়েশন রইল না, এখন আমি কোয়ান্টাম মেকানিক্সে ঢুকে গেলাম। আচ্ছা, এটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো, দেখো d2 psi x বাই dx স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই এই 4 পাই স্কোয়ারটা নিচে চলে গেলে এখানে h ক্রস স্কোয়ার হয়ে গেল ইন্টু psi x, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। মানে আমি h ক্রসের টার্মসের ব্যাপারটাকে দেখছি, h ক্রস যদি h ওভার 2 পাই, তাহলে 4 পাই স্কোয়ারের নিচে ভাগ করে দিলে h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার মানে হচ্ছে h ক্রস স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো এই মোমেন্টামটা থাকবে, স্যার 4 পাই স্টার ওটা কোথায় গেল স্যার? মানে যেহেতু তোমার h ক্রসটা হচ্ছে তোমার h ওভার 2 পাই এইটা, তাহলে এখানে শুধু h ছিল, এখানে h এর পেটটা কেটে দেওয়া হয়েছে, h ক্রস হয়েছে। তার কারণটা হচ্ছে 4 পাই স্কোয়ারটা তুমি h এর নিচে পাঠিয়ে দাও, তাহলে h স্কোয়ার এখান থেকে দেখো না h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, এটা h ক্রস স্কোয়ার, সেখানে আমি এটাকে h ক্রস করে দিয়েছি, এটা হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবারে দেখো নাও টোটাল এনার্জিটা, এটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, কাইনেটিক এনার্জি আবার কত হয়, পি স্কোয়ার বাই টোয়াইস এম হয় প্লাস ভি, তাহলে এখান থেকে তুমি পিটাকে পেতে পারো, সেটা হচ্ছে টোয়াইস এম ইন্টু ই মাইনাস ভি, এইটা মানে পি স্কোয়ারটা রাদার, পি স্কোয়ারটা পাচ্ছ তুমি, দেখো এখানে ই মাইনাস ভি করে টোয়াইস এম ইন্টু ই মাইনাস ভি, পি স্কোয়ারের জায়গায় তুমি এটাকে বসাতে পারো। ঠিক আছে, তাহলে এটাকে তুমি লিখতে পারো কি d2 psi x বাই dx স্কোয়ার প্লাস পি স্কোয়ারের জায়গায় বসাতে টোয়াইস এম ই মাইনাস ভি বাই h cos square into psi x, this is actually equal to 0। আচ্ছা, এবারে তুমি এটাকে এক কাজ করো, মাইনাস h ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম দিয়ে উপর নিচে গুণ করো, করলে এটা d2 psi x বাই dx স্কোয়ার হলো, এটা হচ্ছে কত, এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস ই মাইনাস ভি ইন্টু psi x, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0, কারণ আমি মাইনাস h ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম দিয়ে গুণ করেছি, টোয়াইস এম h ক্রস কেটে গেল, একটা শুধু প্লাসটা মাইনাস হয়ে গেল এটা। তাহলে এবারে এক কাজ করো, এটা মাইনাস h ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম d2 psi x বাই dx স্কোয়ার প্লাস ভি ইন্টু psi x ইকুয়াল টু ই ইন্টু psi x, এরকম হলো। বা তুমি আর লাইন লিখে ফেলতে পারো, মাইনাস h ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম d2 বাই dx স্কোয়ার প্লাস ভি ইন্টু psi x ইকুয়াল টু ই ইন্টু psi x। এই যে ফাইনাল ইকুয়েশনটা তুমি পেলে, এটা ধরো যদি 9 নম্বর ইকুয়েশন বলো, এই যে ফাইনাল ইকুয়েশন, এটাই অ্যাকচুয়ালি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। আমি ওয়ান ডাইমেনশন ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে শুরু করেছিলাম, তাহলে এই যে ইকুয়েশনটা পাওয়া গেলে, এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। এটা হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনকে নেক্সট অনওয়ার্ডস আমি এইভাবে এই সিম্বলটাকে ব্যবহার করব, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। এটা হচ্ছে এরকম দেখতে। তো দেখো আমি শ্রোডিঞ্জার ইকুয়েশনটা করে ফেললাম, মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনের ফর্মটা নিয়ে চলে এলাম, যেটা মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম d2 বাই dx স্কোয়ার প্লাস ভি ইন্টু psi x ইকুয়াল টু ই ইন্টু psi x। এটা কিন্তু যেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ওয়ান ডাইমেনশন। এবারে তুমি যদি 3D-তে চলে আসো, 3D-তে যেতে গেলে তোমার একদম স্টার্টিং পয়েন্টটাই পাল্টাচ্ছে। তো ক্লাসিক্যাল যে ওয়েভ ইকুয়েশনটা, ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা কিন্তু এইরকম দাঁড়াচ্ছে, মাইনাস ডেল স্কোয়ার ইউ ইকুয়াল টু 1 ওভার ভি ইন্টু ডেল টু ইউ বাই ডেল টি স্কোয়ার। মানে ইকুয়েশনটা আমি এইরকম করে লিখছি যে, আচ্ছা এটাকে এক্সপ্রেসিভ, সরি এখানে মাইনাস থেকে আনতে, আচ্ছা এর মানেটা কি, মানে ইউটা এখন দেখো নাও, ইউটা সেটা কিন্তু
কার্টিজিয়ানে করলে এক্স ওয়াই জেড এবং টাইমের ফাংশন। আগে যেটা এক্স এবং টি এর ফাংশন ছিল, এখন এক্স ওয়াই জেড এবং টাইমের ফাংশন হচ্ছে ইউটা। ঠিক আছে, তাহলে এই যে ডেল স্কোয়ার যেটা, এই ডেল স্কোয়ারটা এইটা হচ্ছে তোমার একে বলে ল্যাপ্লেসিয়ান অপারেটর। যেটা এরকম দেখতে, ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, এটা হচ্ছে ল্যাপ্লেসিয়ান অপারেটর। এটা আছে, তার মানে তুমি যদি এটা এক্সপ্লিসিটলি লেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন ইন 3D। এটা দাঁড়াবে হচ্ছে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, এটা ইন্টু ইউ, ইউটা এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন, এটা হয়ে যাচ্ছে 1/ভি, ভি না ভি স্কোয়ার, 1/ভি স্কোয়ার ইন্টু ডেল টু ইউ এক্স ওয়াই জেড টি বাই ডেল টি স্কোয়ার। তাহলে এই হচ্ছে তোমার ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা। দেখো আগে যেটা ছিল শুধুমাত্র মানে ডি টু বাই ডি এক্স স্কোয়ার এইটুকু পার্ট ছিল, এখন কিন্তু ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার, ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, এই তিনটে জিনিস কিন্তু একসাথে তোমার চলে এসেছে। ঠিক আছে, এবারে একই রকম করে তুমি যদি এগো, হ্যাঁ, তাহলে ফলোইং দ্য সেম অ্যাপ্রোচ, we get time independent Schrodinger equation in 3D। সেটা কেমন দেখতে হবে না, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, এইটা হলো প্লাস ভিটা। এখন এক্স ওয়াই জেড এর ফাংশন, মানে আগেরটা আসলে আমি শুধু ভি লিখেছিলাম, কিন্তু খেয়াল রাখবে ভিটা কিন্তু ওয়ান ডাইমেনশন, শুধুমাত্র এক্স এর ফাংশন। ঠিক আছে, এখানে যে ভিটা, এই ভিটা কিন্তু ওয়ান ডাইমেনশনে হলে শুধুমাত্র কিন্তু এক্স এর ফাংশন, মানে পজিশনের ফাংশন। 3 ডাইমেনশনে হলে এক্স ওয়াই জেড এর ফাংশন। এইটা ইন্টু সাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু ই ইন্টু সাই এক্স ওয়াই জেড, এইটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশনের 3 ডাইমেনশন। ঠিক আছে, তো আগেটা ছিল ওয়ান ডাইমেনশন, এটা 3 ডাইমেনশন। আচ্ছা, এইটাকে তুমি সিম্বলিক্যালি এইরকম ভাবে লিখতে পারো, মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডেল স্কয়ার প্লাস ভি ইন্টু সাই ইকুয়াল টু ইসাই লিখতে পারো, অথবা কেউ চাইলে এটাকে জাস্ট সিম্বলিক্যালি এইচ সাই ইকুয়াল টু ইসাই এরকম ভাবে লিখতে পারো। এইটা হচ্ছে পপুলার ফর্ম অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশন। এটা হচ্ছে পপুলার ফর্ম অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশন। এইটা যেখানে হ্যামিল্টনিয়ানটা হচ্ছে এইটা, আবার ডেল স্কোয়ারটা হচ্ছে এটা। মানে এখানে এইচটা একটুখানি বলে নিই, এখানে এইচটাকে বলা হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ান এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর। এবং সেই এইচটা কেমন দেখতে না, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার প্লাস ভি, বা কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করলে এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার প্লাস ভি এক্স ওয়াই জেড। এটা 3 ডাইমেনশনে করলে এরকম দেখতে, ওয়ান ডাইমেনশনে করলে তার মতো করে ছোটোখাটো সেটা হয়ে যাবে। তো এই হচ্ছে তোমার দেখো টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশনটা তুমি পেয়ে গেলে। আগেরটা ওয়ান ডাইমেনশন, এটা হচ্ছে তোমার 3 ডাইমেনশন। তাহলে আমরা যে Schrodinger ইকুয়েশনের কনস্ট্রাকশনটা করবো বলেছিলাম, সেই Schrodinger ইকুয়েশনের কনস্ট্রাকশনটা আমরা করে ফেলতে পারলাম। আর এইখানে একটুখানি বলে নিই যে এটা তোমরা ভেক্টরে পড়বে যে একটা ডেল ভেক্টর আছে, ডেল ভেক্টর মানে আই ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ইন্টু ডেল ডেল ওয়াই প্লাস কে ইন্টু ডেল ডেল জেড, যেখানে আই জে কে আর unit vectors along
এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস রেসপেক্টিভলি। হ্যাঁ, এটা হচ্ছে ডেল অপারেটর বলা হয়। হ্যাঁ, এই ডেল অপারেটর। এবার এই ডেল অপারেটরকে তুমি যদি ডেল অপারেটরের ডট প্রোডাক্ট তুমি করো, সেটা হবে তোমার ডেল স্কোয়ারটা। এবং এটাকে যদি করো ডট প্রোডাক্টের নিয়ম তুমি জানো, আই এর সঙ্গে আই বা জে এর সঙ্গে জে বা কে এর সাথে কে গুণ করলে 1 হয়, আদারওয়াইজ 0 হয়। সেইটা করলে তোমার অটোমেটিক্যালি ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল 2 বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল 2 বাই ডেল জেড স্কোয়ারটা আসবে। দেখো, তাহলে দেখো আমি যখন এই যে ইকুয়েশনটা ছিল হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশনে, আর এখানে যেটা তুমি লিখেছো সেটা হচ্ছে এখানেই ধরো, এখানে যেটা লিখেছো সেটাকে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন 3 ডাইমেনশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বা 3 ডাইমেনশন। মানে খুলে লিখলে এইরকম ভাবে তোমাকে লিখতে হবে, শর্ট হ্যান্ড নোটেশনে লিখলে এইচ ইকুয়াল টু এসআই এরকম ভাবে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে মানে ব্যাপারটা হচ্ছে যে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম, ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে শ্রোডিঞ্জার ইকুয়েশন আমি ডিরাইভ করে ফেলাম, এটা কিন্তু সত্যি না। ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে তোমার এই আপ টু ইকুয়েশন 7 পর্যন্ত তুমি সার্টেনলি করতে পারছো, কিন্তু এই কোয়ান্টাম মেকানিক্সের যে ফিচারটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইকুয়েশন 8 এর থ্রু দিয়ে, যে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা কিন্তু একটা পার্টিকেলও ফলো করে বা ম্যাটার ওয়েভও সেটা ফলো করে। ঠিক আছে, যে ম্যাটার ওয়েভের ওয়েভ লেন্থটা হচ্ছে এইচ ওভার পি, সেটা তুমি বসালে, বসিয়ে তুমি যে ইকুয়েশনটা পেলে সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেটা 1D তে পেতে পারো, সেটা তুমি 3D তেও পেতে পারো। আর 2D তে তো মানে জাস্ট ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল 2 বাই ডেল ওয়াই স্কোয়ার, এই দুটো পার্ট থাকবে, ডেল 2 বাই ডেল জেড স্কোয়ার পার্টটা থাকবে না। এটা তো বলাই বাহুল্য, এটা তুমি তো করে ফেলতে পারো। ঠিক আছে, আচ্ছা এবারে আমাকে কতগুলো ব্যাপার বলতে হবে। সেটা হচ্ছে যে যে এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা, এটা হচ্ছে ইট ইজ এ লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা কিন্তু একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, একটা লিনিয়ার ইকুয়েশনের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে যদি তাহলে সাই ওয়ান সাই টু তার সলিউশন হয়, তাহলে তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশনও এর সলিউশন হবে। মানে এটা যেহেতু লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেক্ষেত্রে আমি যেটা বলতে পারি, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কনক্লুশন আমি আসতে পারি, সেটা হচ্ছে এই যে যদি এমন হতো যে ইফ সাই ওয়ান অ্যান্ড সাই টু আর solutions of time independent Schrodinger equation with the same energy E, psi 1 psi 2 solution of time independent Schrodinger equation with the same energy E, then their arbitrary linear combination যেটা আমি psi লিখলাম, যেটা হচ্ছে C1 psi 1 plus C2 psi 2 is also a solution of the time independent Schrodinger equation with the same energy. মানে বেসিক্যালি যেটা বলছে যে, তার মানে যেটা বলছে যে ধরো এইচটা সাই ওয়ানের উপরে কাজ করে তোমার ই ইন্টু সাই ওয়ান দিল, এইচটা সাই টুর উপরে কাজ করে তোমার ই ইন্টু সাই টু দিল। তার মানে বেসিক্যালি যেটা বলছে যে সাই ওয়ান এবং সাই টু সেটা শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে উইথ দ্য সেম এনার্জি ই। এবারে যদি তুমি এই এইচটা ধরো একটা আরবিট্রারি সাই এর উপরে কাজ করলে, অর্থাৎ এইচটা যদি তুমি C1 psi 1 প্লাস C2 psi 2 এর উপরে কাজ করো, হ্যাঁ, তাহলে কি হবে দেখো, এইচটা যখন C1 psi এর উপরে কাজ করছে, C1টা কনস্ট্যান্ট বলে রয়ে গেল, এইচটা psi এর উপরে কাজ করলে এইচ ই psi 1 হলো, প্লাস এইচটা যখন C2 psi 2 এর উপরে কাজ করছে, C2 কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেল, এইচটা psi 2 এর উপরে কাজ করলে ই ইন্টু psi 2 তোমায় দিল, ই কমন তুমি নিয়ে নাও, তাহলে হয়ে গেল কত C1 psi 1 প্লাস C2 psi 2, এখান থেকে হয়ে যাচ্ছে কত ই ইন্টু psi হয়ে যাচ্ছে। তার মানে যে psi 1 psi 2 তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করে উইথ দ্য এনার্জি সেম এনার্জি ই, তাহলে তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন সাই, যেটা C1 psi 1 প্লাস C2 psi 2,
সেটাও তোমার স্যাটিসফাই করছে উইথ দ্য মানে সেম সলিঞ্জার ইকুয়েশন স্যাটিসফাই করছে উইথ দ্য সেম এনার্জি। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটাকে তোমার মাথায় রাখতে হবে। হ্যাঁ, যেহেতু এটা টাইমিং, এটা একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে তুমি এটা বলতে পারলে যে সাই 1 সাই 2 যদি সলিউশন হয় তাহলে তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশনে কিন্তু এর একটা সলিউশন, তোমার মাথায় রাখবে। আচ্ছা, এবং এইখান থেকে তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে যে আচ্ছা একটা জিনিস বলা ভালো যে ওয়েভ ফাংশনটা কি। ওয়েভ ফাংশনটা হচ্ছে ওয়েভ ফাংশনস আর নাথিং বাট দ্য সলিউশনস অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। ওই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আছে, তার সলিউশনটা তুমি করলে, সলিউশনটা করলে যে ফাংশনগুলোকে পাবে সেটাই হচ্ছে ওয়েভ ফাংশন। মানে এটা আসলে টাইম ইন্ডিপেন্ডেন্ট বলছি, পরবর্তীকালে টাইম ডিপেন্ডেন্ট কেসেও একই রকম সিচুয়েশন হবে। টাইম ডিপেন্ডেন্ট কেসটা হচ্ছে আমাদের পস্টুলেট 5-এ আছে আর কি, কারণ আমি টাইম ইন্ডিপেন্ডেন্ট কেসটা বলছি, কিন্তু এমনিতে সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লেখাটা ভালো আছে। মানে জেনারেল স্টেটমেন্টটাতে যে ওয়েভ ফাংশন ইজ নাথিং বাট দ্য সলিউশনস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। ঠিক আছে, ওয়েভ ফাংশনস আর নাথিং বাট দ্য সলিউশনস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। ঠিক আছে, ওয়েভ ফাংশন আর নাথিং বাট দ্য সলিউশন, ওয়েভ ফাংশনস আর নাথিং বাট দ্য সলিউশনস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। আচ্ছা, এবারে তুমি খেয়াল করে দেখো যে যে এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলিউশন করে সেগুলো যে সেখানে রিয়েল হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। কারণ তুমি এখান থেকেই বুঝতে পারছো, ধরো তুমি বললে যে সাই 1 সাই 2 রিয়েল, ধরে নাও সাই 1 সাই 2 রিয়েল। এবারে তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন C1 সাই 1 প্লাস C2 সাই 2 সেও তো শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তার মানে সাই 1 সাই 2 যদি ভ্যালিড ওয়েভ ফাংশন হয় তাহলে C1 সাই 1 প্লাস C2 সাই 2 সেটা ভ্যালিড ওয়েভ ফাংশন। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে C1 C2 আরবিট্রারি, যে আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন নিয়ে যে মানে কি C1 C2 তারা আরবিট্রারি, তার ভ্যালু যে অলওয়েজ রিয়েল হতে হবে এরকম নয়। এমন হতেই পারে যে C1 C2 এদের মধ্যে C1 ধরো রিয়েল, C2 হচ্ছে ইমাজিনারি, বা দুটোই ইমাজিনারি। মানে আমি ইমাজিনারি বলতে পারি, ধরো C1টা ধরো 1 ধরলে, C2টাকে ধরো তুমি I ধরলে, তাহলে কি হবে এখানে সাই 1 সাই 2 তুমি রিয়েল ধরে নিয়েছো বটে, যখন তুমি লিনিয়ার কম্বিনেশন নিয়ে তাকে তুমি রিয়েল রাখতে পারছো না ইন জেনারেল, আর হতেই পারে তারা বেসিক্যালি কমপ্লেক্স হয়ে গেল। তাহলে সেখান থেকে আমি জাস্ট বলতে পারি যে ওয়েভ ফাংশনস আর ইন জেনারেল কমপ্লেক্স। তুমি যখন সলভ করছো শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে তখন তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো না যে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে যে ওয়েভ ফাংশনগুলোকে পাওয়া যাবে সেটা অলওয়েজ রিয়েল হবে, সেটা অসম্ভব না। তার মানে এটা ইম্পর্টেন্ট যে ওয়েভ ফাংশনস আর ইন জেনারেল কিন্তু কমপ্লেক্স। ওয়েভ ফাংশন আর ইন জেনারেল কমপ্লেক্স মানে কি বলছি বুঝতে পারলে তো? ধরো এখানে যেটা বলছিলাম, ধরে নাও আমি বললাম যে লেট সাই 1 and সাই 2 আর রিয়েল। এবারে C1 C2 আরবিট্রারি মানে কি, তুমি ধরে নাও C1 ইকুয়াল টু 1 ধরে নাও, C2 কে তুমি I ধরে নাও, তাহলে সাই যেটা তৈরি হচ্ছে সেটা কত C1 সাই 1 প্লাস I ইন্টু সাই 2, সাই 1 প্লাস I ইন্টু সাই 2। তাহলে দেখো সাই 1টাকে তুমি A ভাবো, সাই 2কে B ভাবো, তাহলে A প্লাস IB, তার মানে পরিষ্কার কি হয়ে গেল, এটা দেখো তোমার কমপ্লেক্স নাম্বার হয়ে গেল। আমি সেটাই বলছি যে তুমি ওয়েভ ফাংশনটাকে সবসময় রিয়েল নেবে এটা তুমি গ্যারেন্টি করতে পারো না। ওয়েভ ফাংশন হচ্ছে ইন জেনারেল কমপ্লেক্স। এবারে যদি রিয়েল হয় তার করসপন্ডিং ধরো C1 C2 যেগুলো আমি লিখেছি সেখানে C2টাও ধরো রিয়েল, তখন ওভারঅলটা রিয়েল হবে। হ্যাঁ, বা যদি পিওরলি ইমাজিনারি হয় তাহলে C1টাও হচ্ছে I, সেটা পিওরলি ইমাজিনারি হবে। মানে কমপ্লেক্স নাম্বারের মতো সব আছে। কমপ্লেক্স নাম্বারের ওই I কন্টেনিং পার্ট মানে A প্লাস IB যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে ধরো বিটা নেই, তাহলে সেটা রিয়েল হয়ে গেল। ধরো এটা নেই, এটা পিওরলি ইমাজিনারি হয়ে গেল। সেখানে আমি লিখছি যে ওয়েভ ফাংশন আর ইন জেনারেল কমপ্লেক্স। আচ্ছা, এবারে ওয়েভ ফাংশন যদি ইন জেনারেল কমপ্লেক্স হয় তাহলে সেই ওয়েভ ফাংশন সে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে সিগনিফাই করতে পারে না, কারণ ফিজিক্যালি মেজারেবল কোয়ান্টিটিগুলো সবসময় রিয়েল হয়, যাকে তুমি মাপতে পারো দেখতে পারো সেটা সবসময় রিয়েল হবে। ওয়েভ ফাংশন আর ইন জেনারেল কমপ্লেক্স এর বেসিক্যালি মানেটা হচ্ছে যে তুমি মানে এখান থেকে যেটা বলতে পারো যে ওয়েভ ফাংশন একা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারে না। এটা জাস্ট বলছে যে ওয়েভ ফাংশন
alone cannot represent any physical quantity. কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারে না। তো ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা হচ্ছে, দেখো তুমি যদি সাই স্টার সাই বা সাই মডিউলাস স্কোয়ার না, অর্থাৎ সাইটা ইন জেনারেল কমপ্লেক্স, তাহলে এ প্লাস আইবি টাইপের দেখতে, তাকে কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করলে, অর্থাৎ এ মাইনাস আইবি দিয়ে গুণ করলে করে সাই মডিউলাস স্কোয়ার হলো। এইটা হচ্ছে এক নম্বর হচ্ছে রিয়েল অ্যান্ড নন নেগেটিভ। সাই একা দিয়ে কিছু করতে পারবে, সাই মডিউলাস স্কোয়ার যেটা রিয়েল এবং নন নেগেটিভ হচ্ছে, এইটা সাডেনলি কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারে। এতে দিস ক্যান বি অ্যাসোসিয়েটেড to a this can be associated to a physical quantity. এইটা কিন্তু একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে অ্যাসোসিয়েট করতে পারো। আর এবারে কার সাথে অ্যাসোসিয়েট করবে? আচ্ছা, কার সাথে অ্যাসোসিয়েট করবে যেটা প্রথমে বলা হতো যে যেটা ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে এসেছে, তাহলে ওয়েভ ফাংশনের স্কোয়ারটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি স্পেশিয়াল অ্যামপ্লিটিউড রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এখন তুমি ভাবো, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, সরি স্পেশিয়াল মানে ওয়েভ ফাংশনটা স্পেশিয়াল অ্যামপ্লিটিউড ইউজ করছে, তাহলে ওয়েভ ফাংশনের স্কোয়ারটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউডের স্কোয়ার। আচ্ছা, এবারে ওয়েভ ফাংশনটা যদি অ্যামপ্লিটিউডকে রিপ্রেজেন্ট করে, তাহলে অ্যামপ্লিটিউডের স্কোয়ার কিন্তু এনার্জির সঙ্গে প্রপোর্শনাল হয়। তুমি নর্মাল ওয়েভের ক্ষেত্রে এনার্জিটা কিন্তু অ্যামপ্লিটিউডের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এবার খেয়াল করে দেখো, তুমি যদি মনে করো সাইটা হচ্ছে অ্যামপ্লিটিউডের মতো কিছু একটা ব্যাপার, তা সাই মডিউলাসের স্কোয়ারটা সে কি করবে না, দিস ইজ প্রপোর্শনাল টু এনার্জি ডেনসিটি বা এনার্জি। আর এবারে কথাটা হচ্ছে যে এই যে যখন তুমি শোরিঞ্জার ইকুয়েশন থেকে সলভ করে তুমি ওয়েভ ফাংশনটাকে পাচ্ছ, এই শোরিঞ্জার ইকুয়েশনে কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ আছে। সেকেন্ড ডেরিভেটিভ কখন এক্সিস্ট করবে? যখন ফার্স্ট ডেরিভেটিভ থাকবে এবং ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হবে। ফার্স্ট ডেরিভেটিভ কখন থাকবে? যখন ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস। মানে সার্টেনলি যেহেতু ওয়েভ ফাংশনটা ইজ নাথিং বাট দ্য সলিউশন অফ শোরিঞ্জার ইকুয়েশন হুইচ ইজ লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা অটোমেটিক্যালি ইমপ্লাই করবে কিন্তু ওয়েভ ফাংশন সাই এবং ডিসাই দিয়ে তারা কন্টিনিউয়াস, নাহলে সেকেন্ড ডেরিভেটিভটা এক্সিস্ট করে না। সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে কখন? যখন ফার্স্ট ডেরিভেটিভ থাকে এবং সেটা কন্টিনিউয়াস হয়। ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে যখন যখন ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে সাই এবং ডিসাই দিয়ে তারা হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে? আচ্ছা, এবারে ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, তার স্কোয়ারের ভ্যালু যা খুশি হতে পারে, কিন্তু তোমার এক্সপেরিমেন্ট কি বলে যে এনার্জি কিন্তু ইন জেনারেল ডিসক্রিট বা কোয়ান্টাইজ, সে ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটোইলেকট্রিক এফেক্ট, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, সব জায়গায় তুমি দেখতে পেয়েছো যে এনার্জিটা ইন জেনারেল ডিসক্রিট। তাহলে তাহলে এবারে তার মানে প্রবলেমটা কি হলো বোঝার চেষ্টা করো, যে আমি যদি মনে করি যে ওয়েভ ফাংশন ইজ নাথিং বাট সাম অ্যামপ্লিটিউড, সেই অ্যামপ্লিটিউডের স্কোয়ারটা এনার্জি রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এবারে ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস, তার স্কোয়ার যখন তুমি করবে, অর্থাৎ অ্যামপ্লিটিউডের স্কোয়ার যখন তুমি করবে, তার যে কোনো আরবিট্রারি ভ্যালু থাকতে পারে, অর্থাৎ তার ভ্যালু যা খুশি হতে পারে। তাহলে এবারে ওই অ্যামপ্লিটিউডের স্কোয়ারটা যদি এনার্জি রিপ্রেজেন্ট করে, তাহলে দুটো কনসিস্টেন্ট হচ্ছে না, কারণ এনার্জি তুমি জানো ডিসক্রিট বা কোয়ান্টাইজ। তার মানে এই যে সকাল ওয়েভ ফাংশন বা ওয়েভ ফাংশনের স্কোয়ার বা ওয়েভ ফাংশনটা কোনোভাবেই তোমার অ্যামপ্লিটিউড রিপ্রেজেন্ট করতে পারে না। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স বর্ন যেটা বললেন, সেটা হচ্ছে এই যে সাই স্টার সাই বা সাই মডুলাস স্কোয়ার represents the probability density। ঠিক আছে? সাই স্টার সাই বা সাই মডুলাস স্কোয়ার represents the probability density, বা ইন আদার ওয়ার্ডস তুমি বলতে পারো, ধরো যদি ওয়ান ডাইমেনশনে তুমি দেখো, ধরো সাই স্টার এক্স, সাই এক্স ডিএক্স, বা এটাকে তুমি লিখতে পারো সাই মডুলাস স্কোয়ার, সাই এক্স মডুলাস স্কোয়ার ডিএক্স। মানে এখন সাইটা এক্স এর ফাংশন, মডুলাস স্কোয়ার ডিএক্স, এইটা রিপ্রেজেন্টস the probability of 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2 × 10⁻⁻⁷ 1 / 2
finding the particle within the region x and x plus dx. তাহলে probability of finding the particle within the region x and x plus dx, এইটাকে বলা হয় বর্নস probabilistic or statistical interpretation of wave function. This is the Born's probabilistic or statistical interpretation of wave function. যে ওয়েভ ফাংশন একা ইনজারেন্ট কমপ্লেক্স বলে সেটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারবে না, কিন্তু সাই স্টার সাই বা সাই মডুলাস স্কোয়ার এইটা কিন্তু তোমার রিয়েল এবং নন নেগেটিভ হচ্ছে এবং এটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেনসিটিকে রিপ্রেজেন্ট করে। তার মানে কি হলো দেখো, তুমি খেয়াল করে দেখো যে যেহেতু ওয়েভ ফাংশন যেগুলো are solutions of time independent Schrodinger equation which is a linear second order differential equation, but wave functions are solutions of time independent Schrodinger equation which is a linear second order differential equation. আচ্ছা, এবারে লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল কি করে না, দিস কন্টেন্টস সেকেন্ড ডেরিভেটিভ, ধরে নাও d2 psi বাই dx স্কোয়ার, আমি যদি বলি মানে তোমার ওয়ান ডাইমেনশনে বলি, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ সার্টেনলি কন্টেন্ট করে, তুমি দেখেছো শ্রোডিঞ্জার ইকুয়েশন d2 psi বাই dx স্কোয়ার কন্টেন্ট করে। এটা কি ইমপ্লাই করবে? এটা ইমপ্লাই করবে সেটা হচ্ছে এই যে d psi dx অবশ্যই তোমার কন্টিনিউয়াস হতে হবে, কারণ তুমি অঙ্ক তুমি জানো, সেখানে জানো কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হলে তবেই তার ডেরিভেটিভ করা যায়। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ করতে পারছো মানে ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হতে হবে। আচ্ছা, ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে কন্টিনিউয়াস হতে হবে। এবারে কন্টিনিউয়াস তো পরের কথা, এক্সিস্ট কখন করবে? এক্সিস্ট তখনই করবে যখন সাই এক্স ইটসেলফ কন্টিনিউয়াস। তার মানে যেহেতু ওয়েভ ফাংশনটা শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, এইটা অটোমেটিক্যালি ইমপ্লাই করলে ওয়েভ ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে এবং তার ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হতে হবে, এইটা। আচ্ছা, আবার সাই মডুলাস স্কোয়ার যেহেতু রিপ্রেজেন্টস প্রবাবিলিটি ডেনসিটি, এখান থেকে আমি দুটো জিনিস পাচ্ছি। দেখো, প্রবাবিলিটি ডেনসিটি এবারে কোন একটা পার্টিকুলার মানে প্রবাবিলিটি ডেনসিটি আর কি, সেটা কখনো তোমার ইনফিনিটি হয়ে যেতে পারবে না। মানে একটা ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটির কথা হচ্ছে, তো সেটা কোনোভাবেই কিন্তু ইনফিনিটি হতে পারবে না। তাহলে প্রবাবিলিটি যদি ইনফিনিটি না হয়, তাহলে ওয়েভ মানে প্রবাবিলিটি ইনফিনিটি হতে পারছে না, মানে সাই মডুলাসের স্কোয়ারটা ইনফিনিটি হতে পারছে না, কখন সেটা গ্যারান্টেড হবে? যখন সাই ইচ্ছের হচ্ছে ফাইনাইট, তাহলে ইমপ্লাই করবে সাই ইজ ফাইনাইট, এটা ফাইনাইট হতে হবে এটা। এবং শুধু তাই না, তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে কোন একটা পার্টিকুলার পয়েন্টের অ্যারাউন্ডে প্রবাবিলিটি ডেনসিটির একটা ইউনিক ভ্যালু থাকবে, তো এবং সেই প্রবাবিলিটি ডেনসিটি ইউনিক ভ্যালুটা গ্যারান্টেড হবে তখনই যখন সাই হচ্ছে তোমার সিঙ্গেল ভ্যালু ফাংশন, সাই ইজ সিঙ্গেল ভ্যালু। তাহলে কি হলো দেখো, যে বর্নস প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন ওয়েভ ফাংশন তোমার সাজেস্ট করছে সাইকে ফাইনাইট হতে হবে, সাইকে সিঙ্গেল ভ্যালু হতে হবে, কারণ প্রবাবিলিটি ডেনসিটি ইনফিনিটি হতে পারে না, প্রবাবিলিটি ডেনসিটি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তার একাধিক ভ্যালু থাকতে পারে না। সে দুটো গ্যারান্টেড হবে তখনই যখন সাই হচ্ছে ফাইনাইট এবং সাই সিঙ্গেল ভ্যালু। আর যেহেতু ওয়েভ ফাংশনটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন হচ্ছে যে লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা ইমপ্লাই করছে ওয়েভ ফাংশন এবং তার ফার্স্ট ডেরিভেটিভটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস। তাহলে এই জায়গা থেকে তুমি অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টিবিলিটি ক্রাইটেরিয়া ওয়েভ ফাংশন পেয়ে যাচ্ছ। সেটা কি? acceptability criteria of wave function. The acceptability criteria of wave function
কি বলছে না উইদিন দ্য গিভেন ডোমেইন। আচ্ছা ডোমেইন মানে হচ্ছে ধরো ওয়েব ফাংশন সাইটে এক্স এর ফাংশন, তাহলে এক্সটা কোথা থেকে কোথা পর্যন্ত যেতে পারে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সটা কোথা থেকে কোথা পর্যন্ত যেতে পারে তাকে বলা তার ডোমেইন। তাহলে তুমি যা কিছু করবে ফাইনাইটনেস, সিঙ্গেল ভ্যালুডনেস, কন্টিনিউটি, সব চেকগুলো তোমার ডোমেইনের মধ্যে করতে হবে। তাহলে উইদিন দ্য গিভেন ডোমেইন, গিভেন ডোমেইন এক নম্বর হচ্ছে সাই মাস্ট বি ফাইনাইট, psi must be single valued, psi must be continuous, or t psi d first derivative must be continuous। ঠিক আছে, এই চারটে ক্রাইটেরিয়া স্যাটিসফাইড হয় তখন তুমি বলবে যে এটা তোমার কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। মানে যে কোনো ফাংশনকে তুমি কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্ট করতে পারবে না, সেই ফাংশনকেই কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্ট করবে যে এই চারটে ক্রাইটেরিয়া বেসিক্যালি স্যাটিসফাই করে, এই চারটে ক্রাইটেরিয়া যে স্যাটিসফাই করে। তো মাথায় রাখবে। আচ্ছা তাহলে দেখো এই মানে তোমাকে যদি একটা আরবিট্রারি ফাংশন দিয়ে দেওয়া হয় এবং তার ডোমেইনটা বলে দেওয়া হয়, তাহলে সে যদি কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হয় তাহলে চারটে ক্রাইটেরিয়া তোমাকে স্যাটিসফাই করছে কিনা দেখাতে হবে। আর যদি অ্যাকসেপ্টেবল না হয় তখন আর সব কটা দেখানোর দরকার নেই, যে কারণে অ্যাকসেপ্টেবল হচ্ছে না সেই কারণটা বললেই চলবে। আমরা আসবো যে অনেক এক্সাম্পল দিয়ে তোমার দেখাবো যে কোন ফাংশনটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল এবং কোন ফাংশনটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল নয়, এটা। আচ্ছা তাহলে দেখো এখান থেকে তুমি জাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস একটুখানি দেখে নাও, সেটা হচ্ছে যে এই সাই মডিউলাস স্কোয়ার রিপ্রেজেন্টস প্রবাবিলিটি ডেনসিটি, মানে প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম। তাহলে ধরো পরে সিস্টেম অফ one particle in one dimension, for a system of one particle in one dimension, psi star x psi x dx, এইটা হচ্ছে probability of finding the particle within the region x and x plus dx, এইটা probability রিপ্রেজেন্ট করে, এটা কিন্তু ইউনিটলেস। তাহলে এখান থেকে তুমি যদি ইউনিট অফ ওয়েভ ফাংশনটাকে বলো সেটা কি হবে, তো দেখো খেয়াল করে যে মানে বেসিক্যালি আমি কি করছি দেখো জিনিসটা, যে মানে এই পুরো জিনিসটা রিপ্রেজেন্ট করে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স এন্ড এক্স প্লাস দিস, এইটা ইউনিটলেস। তাহলে সাই এর ইউনিটটা কি হবে, বা প্রথমে ইউনিট অফ সাই স্কোয়ারটা কি হবে না ইউনিট অফ 1 দিয়ে, যেটা বেসিক্যালি পজিশনের ইউনিট। ইউনিট অফ তাহলে সাই এস কি হবে, তার স্কোয়ার রুট ইউনিট অফ 1 স্কোয়ার রুট অফ ডিএক্স, এইটা। তাহলে সেটা তোমার সিজিএস এ করলে এইটা হচ্ছে ইন সিজিএস, এটা হয়ে যাবে কত সেন্টিমিটার ইনভার্স, আর এসআই করলে এটা কি হয়ে যাবে সেন্টিমিটার টু পাওয়ার মাইনাস হাফ, মিটার টু পাওয়ার মাইনাস হাফ। কারণ তুমি এটা পজিশনের ইউনিটটা সিজিএস এ সেন্টিমিটার, তাহলে 1/√অফ সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটার টু পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, আর এসআই করলে মিটার টু পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে। তার মানে ওয়েভ ফাংশনের ইউনিটটা দেখো যদি ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনে মুভ করে তাহলে তার ইউনিটটা হচ্ছে এইটা। আর যদি এটা হয়ে গেত পরে সিস্টেম অফ ওয়ান পার্টিকেল ইন 3 ডাইমেনশন কি হচ্ছে না সাই স্টার সাই, এইটা ধরো ডিভি বা কিছু একটা, মানে ডিভি ধরে না, এইটা তোমার ইউনিটলেস। তাহলে এখানে ইউনিট অফ সাইটা হয়ে যাবে তোমার ইউনিট অফ 1/√অফ
ডিভি এই ভি এটা, তাহলে সাডেনলি এটা সিজিএস এ করলে সেন্টিমিটার টু দি পাওয়ার -3/2, আর এসআই এ করলে এটা মিটার টু দি পাওয়ার -3/2 হবে। ঠিক আছে, তা তুমি ওয়েভ ফাংশনের ইউনিট কেমন হয় সেটা তুমি এখান থেকে পেয়ে যেতে পারো, মানে অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় যে ওয়েভ ফাংশন ইউনিট কি হয়। তা দেখো, তাহলে আমরা যা করলাম এখন পর্যন্ত সেইটা একটুখানি আমি সামারাইজ করি। সেটাই হচ্ছে তোমার পস্টুলেট 1 অফ কোয়ান্টাম মেকানিক্স দেবে। পস্টুলেট 1টা কি হচ্ছে? পস্টুলেট 1 অফ কোয়ান্টাম মেকানিক্স, আচ্ছা, যেটা বলা হচ্ছে যে যে কোনো একটা স্টেট, হ্যাঁ, স্টেট যেটা সাইজে রিপ্রেজেন্ট করে আর কি, তাহলে এনি স্টেট অফ এ কোয়ান্টাম পার্টিকেল, এনি স্টেট অফ এ quantum particle is represented by a function, by is described by a function psi, which is finite, single valued, continuous with its continuous ফাজে। দেখো বেসিক্যালি অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে বলে দেওয়া হলো, এনি স্টেট অফ এ কোয়ান্টাম পার্টিকেল ডেসক্রাইব বাই এ ফাংশন সাই হুইচ ইজ ফাইনাইট, সিঙ্গেল ভ্যালু, কন্টিনিউয়াস উইথ ইজ কন্টিনিউয়াস ফাজ ডেরিভেটিভ। এটা এবারে সাই হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্রপার্টি, that psi star psi বা psi modulus square represents the probability density around a point, psi star psi বা psi modulus square represents the probability density around a particular point। ঠিক আছে, আর এর সঙ্গে সঙ্গে আরেকটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা পরপর করে এটা আমাদের ক্লিয়ার হবে, সেটা হচ্ছে এভরিথিং অ্যাসোসিয়েটেড টু দ্য পার্টিকেল বা সিস্টেম, এভরিথিং associated to the state of the particle can in principle be, everything associated to the state of the particle can in principle be obtained from this wave function। আচ্ছা, described by a function psi এখানে একটা লিখে দাও ভালো, called the wave function or state function। এটা তাহলে দেখো কি বললাম, any state of a quantum particle is described by a function psi called the wave function or state function which is finite, single value, continuous with its continuous first derivative। Psi has an important property that psi star psi or psi modulus square represents the probability density around a point। Everything associated with the state of the particle can in principle be obtained from the wave function। তাহলে এই পুরোটা হচ্ছে postulate 1 of quantum mechanics। তাতে দেখো ফার্স্ট পার্টটাকে তুমি সার্টেনলি বুঝলে, যে ওয়েভ ফাংশন তার অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া বুঝলে, আর তার সঙ্গে বন্ড প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন বুঝলে, যেখানে সাই মডুলাস স্কয়ারটা প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে। কিন্তু যে পরের যে পার্টটা, যে ওয়েভ ফাংশন যদি কোনো একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে তুমি জানো, সেই সিস্টেমের আদ্যপাত তুমি ওয়েভ ফাংশনটাকে বের করে নিতে পারো অন্তত পক্ষে ইন প্রিন্সিপল। সেইটা এখনো আলোচনা করা হয়নি, সেটা আমাদের পরপর করে আলোচনা হবে। আমরা যে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনগুলোকে করব,
পার্টিকুলার বক্স প্রবলেম, হারমোনিক অসিলেটর প্রবলেম, রিজিড রোটার প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, সেটা তো বেসিক্যালি মানে ওই তোমার তার জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশনে কনস্ট্রাক্ট করে সলভ করে ওয়েভ ফাংশন পাওয়া এবং সেই ওয়েভ ফাংশন থেকে ওই সিস্টেমে সব কিছুকে এক্সপ্লেন করা, সেটা তো আমরা অলরেডি মানে নেক্সট করবো আর। তা দেখো, তাহলে আমি একটা পার্ট করলাম, এই পর্যন্ত কারো কি অসুবিধা আছে আমায় বলে দাও, যে জেনেসিস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন এবং সেখান থেকে পস্টুলেট 1 পর্যন্ত আসা। তুমি বেসিক্যালি শুরু করলে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে, ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনে ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পিটাকে বসিয়ে তুমি শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে পেলে। এবার সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনকে তুমি সলভ করো। শ্রোডিঞ্জার ইকুয়েশনে কতগুলো প্রপার্টি বলা হচ্ছে, যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে, যে সাই ওয়ান সাই টু যদি তার একটা সলিউশন হয়, তাহলে আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন আর একটা সলিউশন হবে উইথ দ্য সেম এনার্জি। এটা ওয়েভ ফাংশন ইন জেনারেল কমপ্লেক্স আমি বলেছি। কমপ্লেক্স হলে সে একা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারে না, তখন সাই স্টার সাই বা সাই মডুলাস স্কোয়ার যে প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে, এবং সেটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি অ্যাসোসিয়েট করতে পারো। তাই যে সাই স্টার সাই বা সাই মডুলাস স্কোয়ার যে প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে, এটাকে বর্নস প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন বলে। আচ্ছা, এবারে খুব ক্লিয়ারলি দেখতে পেলে যে কোন চারটে ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি স্যাটিসফাই করতে হবে কোন একটা ফাংশনকে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন হওয়ার জন্য, সেটাকে জাস্ট বলা হয়েছে। হ্যাঁ, আর ওয়েভ ফাংশনের ইউরিন নিয়ে কথাবার্তা বলা হয়েছে, আর কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 1টা বলা হয়েছে। বলে এই পর্যন্ত কারো কিছু অসুবিধা আছে না? ঠিক আছে, হয়েছে? ঠিক আছে, আচ্ছা। এবারে আমার এইখান থেকে আমাকে তিনটে কনসেপ্ট একটু শিখে নিতে হবে। প্রথমে হচ্ছে নর্মালাইজড ওয়েভ ফাংশন বলে একটা ব্যাপার আছে, সেটা একটুখানি দেখে নেওয়া হয়। নর্মালাইজড ওয়েভ ফাংশন, আচ্ছা, নর্মালাইজড ওয়েভ ফাংশন হচ্ছে যে ধরো মানে সাই ইজ said to be a normalized wave function if integral over all space psi star psi d tau this is equal to 1। মানে বেসিক্যালি এই যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডি টাও, এটা টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে। টোটাল প্রবাবিলিটি 1 হয়ে গেলে সেই ফাংশনটাকে বলে নর্মালাইজড ওয়েভ ফাংশন। তাহলে সাই ইজ সেড টু বি এ নর্মালাইজড ওয়েভ ফাংশন ইফ ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডি টাও ইকুয়াল টু 1, অর্থাৎ টোটাল প্রবাবিলিটিটা 1 হচ্ছে। আচ্ছা, এবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে দেখো দেখো সাই অ্যান্ড একটা কনস্ট্যান্ট টাইম সাই, এরা আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কারণ ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট দিয়ে তুমি গুণ করে দিচ্ছ, একটা ফাংশনের একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে তারা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। ঠিক আছে, এটা যেখানে একটা ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট, তারা ইন্ডিপেন্ডেন্ট নয়। হ্যাঁ, ধরো সাইন এক্স আর 5 ইন্টু সাইন এক্স, তারা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সাই অ্যান্ড সি সাই আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবারে কথা হচ্ছে কিন্তু ইফ সাই ইজ নর্মালাইজ দেন সি সাই ক্যানট বি except c equal to plus minus 1, except c equal to plus minus 1। এইটা সাই যদি নর্মালাইজ হয়, সি সাই ক্যানট বি নর্মালাইজড except c equal to plus minus 1। তুমি ধরো এই ইকুয়েশনে সাই এর জায়গায় সি ইন্টু সাই বসালে, তাহলে এইটা যদি 1 দেয়, তাহলে একটা সাই এর জায়গায় সি ইন্টু সাই বসালে একটা সি স্টার সাই বা সি মডুলাস স্কয়ার বাইরে চলে আসবে। এবারে সিটা যদি প্লাস মাইনাস 1 না হয়, তাহলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ সাই নর্মালাইজ হলে সি সাইটা নর্মালাইজ নয়। কিন্তু যেটা কথা হচ্ছে যে বাট সাই অ্যান্ড সি সাই রিপ্রেজেন্ট দ্য সেম স্টেট, এরা সেম স্টেট রিপ্রেজেন্ট করে। সেম স্টেট, বাট সাই অ্যান্ড সি সাই তারা সেম স্টেট রিপ্রেজেন্ট করে। দেখো না, তুমি যদি এই এইচ সাই ইকুয়াল টু তুমি ই সাই নাও, এবারে এই সাইকের জায়গায় সি ইন্টু সাই বসালে কি হবে, সি ইন্টু এইচ সাই হয়ে গেল, সি ইন্টু ই সাই হয়ে গেল, ই ইন্টু সি সাই হয়ে গেল। তার মানে দেখো ই ইন্টু সি সাই হয়ে গেল। তার মানে কি,
মানে সাইটা যে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে সি সাই সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, তার মানে তারা বেসিক্যালি সেম স্টেট রিপ্রেজেন্ট করতে সেম এনার্জি দিচ্ছে। তাহলে যেটা হচ্ছে যে সাই এবং সি সাই তারা সেম স্টেট রিপ্রেজেন্ট করে, তো সাই কিন্তু নর্মালাইজ হয়, সি সাই কিন্তু নর্মালাইজ নয়। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওয়েভ ফাংশনস need not be normalized। তোমাকে এটা দাঁড়াচ্ছে যে ওয়েভ ফাংশনটা কিন্তু নর্মালাইজ হতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। ওয়েভ ফাংশন need not be normalized, ঠিক আছে? মানে এই যে টোটাল প্রবাবিলিটি আমি 1 করছি, অঙ্কের ল্যাঙ্গুয়েজে টোটাল প্রবাবিলিটি সবসময় 1ই হবে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে টোটাল প্রবাবিলিটি 1 করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। কারণ সাই দিয়ে যদি তুমি টোটাল প্রবাবিলিটি 1 করে দাও, কিন্তু সাইয়ের সঙ্গে যে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করলে সেটা সেম স্টেট রিপ্রেজেন্ট করছে, সেটা তখন আর নর্মালাইজ হচ্ছে না, সেই জন্য ওয়েভ ফাংশন need not be normalized। এখন আমি বললাম ধরো লেট psi is a quantum mechanical acceptable function, quantum mechanically psi is a quantum mechanically acceptable function but not normalized। আমি কি করলাম, ধরো এরকম বললাম যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাইস্টার সাই থিটা, ধরে নাও এটা হচ্ছে একটা তোমার একটা কনস্ট্যান্ট দিয়েছে, যেটা এটা নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু ইনফিনিটি। মানে এই সিটা হচ্ছে তোমার আর নট ইকুয়াল টু 1ও ধরে নাও, মানে নর্মালাইজ নয়, আর এটা ধরো মানে এটা কখনো 0 হবে না, কখনো ইনফিনিটি হবে না, এই ধরনের সিচুয়েশন আছে। এটা জাস্ট একটা কনস্ট্যান্ট দিল এটা। আর এবার তুমি কি করলে দেখো, এটাকে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এই সিটাকে এদিকে এনে এখানে একটা রুট সি দিয়ে ভাগ করে দিলে, এখানে একটা রুট সি দিয়ে ভাগ করে তার কমপ্লেক্স কনজুগেট করে দিলে, ডিটা করলে এখন ডান দিকটা 1 হয়ে গেল। এবারে যদি তুমি বলো যে লেট সাই বাই রুট সিটা তোমার ফাই, এটাকে তুমি ধরো, কি হবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই স্টার ফাই ডিটাও, এটা এখন 1 হয়ে যাচ্ছে। মানে কি হলো দেখো, এখন নাও ফাই যেটা সাই বাই রুট ওভার অফ সি, যেটাকে তুমি লিখতে পারো সাই বাই স্কোয়ার রুট অফ ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও, সেটাকে তুমি এন ইন্টু সাই লিখতে পারো, ইজ নর্মালাইজড। মানে বেসিক্যালি সাইকের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে দিচ্ছ এন, যে এনটা হচ্ছে 1 বাই রুট ওভার অফ অল ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও, এটা এখন নর্মালাইজ হয়ে যাচ্ছে। তাহলে এই যে এনটাকে বলা হবে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। এই এনটা যে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, যেটা বেসিক্যালি 1 বাই রুট ওভার অফ ইন্টিগ্রাল অল স্পেস সাই স্টার সাই থিটা। তার মানে একটা ফাংশন যদি কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল বাট নর্মালাইজ না হয়, তাহলে সেই ফাংশনটাকে একটা কনস্ট্যান্ট গুণ করে তাকে তুমি নর্মালাইজ করে নিতে পারো, যে কনস্ট্যান্ট যে গুণ করে তুমি নর্মালাইজ করলে সেটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট। এবং এই যে প্রসেসটা হলো সেটা হচ্ছে, এই যে পুরো প্রসেসটা হলো সেটা হচ্ছে নর্মালাইজেশন প্রসিডিউর। নর্মালাইজেশন প্রসিডিউর তার মানে একটা ফাংশন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কিন্তু নর্মালাইজ নয়, তাকে চাইলে তুমি নর্মালাইজ করে দিতে পারো কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিয়ে। যে কনস্ট্যান্টে দিয়ে গুণ করলে সেটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, আর তোমার সেই নর্মালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1 বাই রুট ওভার অফ ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই থিটা। তার মানে দেখো এই যে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা 1 বাই রুট ওভার অফ ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই থিটা, এইটা যেহেতু হচ্ছে, তার মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে সাইটা যদি 1 হয়ে যায়, বা সাইটা যদি 0 হয়ে যায়, বা সাইটা যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে কিন্তু নর্মালাইজেশন কনস্ট্যান্টের কোনো ভ্যালু তুমি পাবে না। আচ্ছা, এবারে এইখান থেকে লোকে যেটা বলে যে এ অ্যান অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন need not be normalized but can be made normalized। হ্যাঁ, একটা ফাংশন সে নিজে নর্মালাইজ না হতে পারে, কিন্তু তাকে তুমি নর্মালাইজ করে নিতে পারো। হ্যাঁ,
বাট তার নর্মালাইজেবল আর কি। হ্যাঁ, অ্যান অ্যাকসেপ্টেড ওয়েভ ফাংশন need not be normalized but can be made normalized। আচ্ছা, এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে তোমার ধর ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন। ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন মানে তুমি একটা মানে পার্টিকেল যার পোটেনশিয়াল এনার্জিটা সর্বোচ্চ জিরো, সেটা হচ্ছে ফ্রি পার্টিকেল। তা ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন যেটা, সেটা ধরো সাই কে এক্স, যেটা দেখতে হয় হচ্ছে একটা কনস্ট্যান্ট, ধরে নাও এ ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স হয়, যেখানে এক্স এর ডোমেইনটা কিন্তু তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, তাহলে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন এইটা, যেখানে এক্স থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা। ঠিক আছে, আচ্ছা এবারে প্রবলেমটা যেটা হচ্ছে, এই পার্টিকুলার ক্ষেত্রে যখন তুমি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাইজটা সাই ডিটাটাকে করবে, তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে কি হবে, এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এ ই টু দি পাওয়ার আই কে এক্স, তার কমপ্লেক্স কনজুগেট করলে এ ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স ইন্টু ডিএক্স হলো। এটা হয়ে যাচ্ছে কত, এ স্কোয়ার হচ্ছে এই ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, ই টু দি পাওয়ার আই কে এক্স কেটে চলে গেল, তাহলে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ডিএক্স হয়ে গেল। তাহলে এটা এ স্কোয়ার, এটা এক্স, লিমিটটা বসা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি হয়ে গেল। এটা তাহলে দেখো, যেটা ইনফিনিটি হয়ে গেল, সেই জন্য কিন্তু এটাকে তুমি নর্মালাইজ করতে পারবে না। তার মানে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটা, এটা কিন্তু জিরো বা ইনফিনিটি না হতো, তাহলে তুমি এটাকে নর্মালাইজ করতে পারতে। যদি এটা জিরো বা ইনফিনিটি হয়ে গেল, সেখানে তুমি এটাকে নর্মালাইজ করতে পারবে না। ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন cannot be made normalized। ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটাকে তুমি চাইলে নর্মালাইজ করতে পারবে না। তাহলে কি হলো দেখো, তাহলে প্রথম কথা হচ্ছে নর্মালাইজ ওয়েভ ফাংশন কাকে বলে তুমি বুঝলে। একটা ফাংশন নেসেসারিলি নর্মালাইজ হতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, সেটার কারণটা আমরা বলেছি। একটা ওয়েভ ফাংশন যদি নর্মালাইজ না হয়, তাহলে তুমি তাকে নর্মালাইজ করে নিতে পারো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে। যে কনস্ট্যান্টটা দিয়ে গুণ করে তুমি সেটাকে নর্মালাইজ করছো, তাকে বলে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। আর এতে এই প্রসেসটাকে বলা হবে নর্মালাইজেশন প্রসেস। তাহলে এরকম বলা হয় যে ওয়েভ ফাংশন নিড নট বি নর্মালাইজ বাট ইট মাস্ট বি নর্মালাইজেবল। সেখানেও একটা ব্যাপার যে সবসময় যে ওয়েভ ফাংশন নর্মালাইজেবল হবে সেটাও নয়। যেমন ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনের ক্ষেত্রে তুমি দেখবে ওভারঅল ওয়েভ ফাংশনটা কিন্তু নর্মালাইজেবল ইভেন নয়, মানে নর্মালাইজ নয়, ইভেন নর্মালাইজেবলও নয়। কেন নর্মালাইজেবল নয়, কারণ এর ক্ষেত্রে যখন তুমি ইন্টিগ্রেশনটাকে করে টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করছো, সেটা ইনফিনিটি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ইনফিনিটি বেরোলে কিন্তু তোমার হবে না, ওটা হচ্ছে ফাইনাইট বেরোতে হবে। ঠিক আছে, তো বোঝা গেল নর্মালাইজেশন মানেটা। ঠিক আছে, বুঝছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার অর্থোগোনাল ওয়েভ ফাংশন। অর্থোগোনাল ফাংশন স্যার, আচ্ছা এখানে তোমার দুটো ফাংশন নিতে হবে। ধরো এরকম বললাম যে সাই ওয়ান অ্যান্ড সাই টু আর said to be orthogonal if integral over all space psi 1 star psi 2 theta this is actually equal to 0। মানে আগেরটায় কিন্তু দুটো একই ফাংশন নিয়েছিলে, এখন এইটা সাই 2 নিলে এটা সাই 1 স্টার বা উল্টোটা, মানে যেটা দুটো দুটো আলাদা ফাংশন নিচ্ছ, সাই 1 and সাই 2 আর টু linearly independent functions, হ্যাঁ, আর টু linearly independent functions and আর সেট টু বি অর্থোগোনাল ইফ এইটা, এটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, মানে আলাদা ফাংশন। হ্যাঁ, সাই ওয়ান সাই থেকে দুটো আলাদা ফাংশন হয় এবং তাদের ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই ওয়ান স্টার সাই টু ডিটা যদি জিরো হয় তখন তাকে বলে অর্থোগোনাল ফাংশন। আচ্ছা, এবারে এই অর্থোগোনাল এবং নর্মালাইজেশন মিলে একটা জিনিস হয় যাকে বলা হয় অর্থোনর্মাল সেট অফ ফাংশন। ধরো তুমি একটা দুটো ফাংশন নিয়ে তুমি অনেকগুলো ফাংশন নিলে, আমি বলা হচ্ছে লেট সাই ওয়ান সাই টু ডট 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 করে সাই এন পর্যন্ত, ধরো এইটা কি যে সেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন।
এবার দিস সেট is said to be orthonormal if the integral over all space psi I star psi j বিটা সেটা হয়ে যাচ্ছে তোমার ডেল্টা আইজে। আচ্ছা, ডেল্টা আইজে কে বলা হয় ক্রনেকার ডেল্টা। ক্রনেকার ডেল্টা। আচ্ছা, এই ডেল্টা আইজের ভ্যালুটা তোমার 1 হয় যখন আই ইকুয়াল টু জে, এটা নর্মালাইজেশন ক্রাইটেরিয়া দিচ্ছে। আর এটা হচ্ছে 0 হবে কখন না, হোয়েন আই নট ইকুয়াল টু জে। তার মানে দুটো ফাংশন আলাদা হয়ে গেলে দেখো ক্রনেকার ডেল্টাটা 0, অর্থাৎ ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই আই স্টার সাই কে দিটাও এটা তোমার 0 হয়ে গেল। তার মানে অর্থ গোডালিটি ক্রাইটেরিয়াটা স্যাটিসফাইড হলো। আর আই ইকুয়াল টু জে হলে অর্থাৎ এখানে যে ফাংশনটা এখানে কিন্তু সেই ফাংশনটাই থাকে, তার টোটাল প্রবাবিলিটি সেটা তোমার 1 হয়ে যাচ্ছে যখন নর্মালাইজেশন ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলো। একটা সেট অফ ফাংশন যেখানে প্রত্যেকটা ফাংশন নিজে নিজে নর্মালাইজড আর একে অপরের সঙ্গে অর্থোগোনাল, সেই ধরনের ফাংশন সেট অফ ফাংশনকে বলা হবে অর্থ নর্মাল ফাংশন। তার মানে তোমার তুমি ধরো দুটো ফাংশন নিয়েছো, দুটো ফাংশন অর্থ নর্মাল সেট তৈরি করছে, মানে হচ্ছে দুটো ফাংশনই তারা আলাদা আলাদা করে নর্মালাইজড আর একে অপরের সঙ্গে অর্থোগোনাল। ঠিক আছে, তখন তাকে বলা হবে অর্থ নর্মাল সেট অফ ফাংশন। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস, এই যে অর্থোগোনাল আর হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এর মধ্যে একটু তফাৎ আছে, একটুখানি বলে নিই। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মানেটা একটুখানি এখানে একটুখানি বলে নেওয়া যায়। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড independent functions ধর আমি বললাম যে এই যে f1 f2 f3 ডট 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 এইটা হচ্ছে এ সেট অফ ফাংশনস, আর ধরে নাও c1 c2 c3 ডট 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 এটা হচ্ছে সেট অফ কনস্ট্যান্ট বা কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট এটা। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে ধরো এমন হলো যে c1 f1 প্লাস c2 f2 প্লাস c3 f3 প্লাস ডট 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 করে কত করে ফাংশন নিয়ে তুমি ফাইনালি ধরো cn fn এইটা ইকুয়াল টু 0 হলো। তাহলে যদি এমন হয় যে ইফ এইটা ইকুয়াল টু 0, if and only if and only if c1 equal to c2 equal to c3 equal to ডট 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 করে cn equal to 0, মানে এই জিনিসটা তোমার 0 হচ্ছে যদি প্রত্যেকে 0 হয়, তখন আমি বলবো দেন f1 f2 f3 ডট 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 করে fn এইটা ইজ এ সেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। যেটা হচ্ছে এই কম্বিনেশনটা নিচে, কম্বিনেশনটা 0 হচ্ছে তখনই যখন প্রত্যেকটা কোএফিসিয়েন্ট 0, তখন তাকে বলা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। আর অন দ্য আদার হ্যান্ড যদি এমন হতো, অন দ্য আদার হ্যান্ড যদি এরকম হতো c1 f1 প্লাস c2 f2 প্লাস c3 f3 প্লাস ডট 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 প্লাস cn fn ইকুয়াল টু 0, বাট c1 c2 c3 ডট 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 cn আর মানে all are c1 c2 c3 cn all are not 0 at a time, then these functions f1 f2 f3 dot dot করে fn are said to be linearly dependent। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে এই কম্বিনেশনের মানে যখন 0 হবে তখন প্রত্যেকটা কোএফিসিয়েন্ট 0 হতে হবে, আর যদি তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তখন প্রত্যেকটা 0 হতে হয় না। তুমি ধরো তুমি দুটো ফাংশন না, আমি বললাম যে লেট c1 f1 প্লাস c2 f2 এইটা ইকুয়াল টু 0। এবারে খেয়াল করে দেখো, এখানে তুমি f2 টাকে লিখতে পারো কি মাইনাস
C1/C2 ইন্টু F1 এইরকমভাবে লিখতে পারছো, বা তুমি এটা বললে C ইন্টু F1 এইভাবে লিখতে পারছো। তোমাকে এটা দাঁড়াচ্ছে দেখো যে ধরো তুমি এখানে C1C2 লিখেছো, মানে কি C1C2 জিরো নয়, তার মানে ব্যাপারটা হচ্ছে যে C1F1 প্লাস C2F2 কিন্তু দুটো ফাংশন নাও, এই কম্বিনেশনটা ধরো তোমার জিরো। এই কম্বিনেশনটা জিরো হলে দেখো একটা ফাংশনকে অন্য একটা ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে তুমি লিখতে পারবে। তাহলে যদি এমন হয় যে ফর টু ফাংশন if one function can be written by multiplying other function by a constant, then they are লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। দেখো আমি এর আগে এরকম কথা অনেক জায়গায় বলেছি যে সাই আর সি ইন্টু সাই তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মানে বেসিক্যালি সবসময় এটা পারবে দুটো ফাংশন যদি হয় তারা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে একটাকে আরেকটার সঙ্গে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে কিন্তু তুমি লিখতে পারবে। ঠিক আছে, ফর টু ফাংশন ইফ ওয়ান ফাংশন ক্যান বি রিটেন বাই মাল্টিপ্লাইং আদার ফাংশন বাই এ কনস্ট্যান্ট দেন দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি অনেকগুলো ফাংশন আছে তখন তোমাকে এইরকম ভাবে বলতে হবে। আর এবারে কথাটা হচ্ছে যে যদি অর্থোগোনাল মানেই কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মানে অর্থোগোনাল মানে ইফ ধরো টু ফাংশনস আর অর্থোগোনাল দেন দে মাস্ট বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি তারা অর্থোগোনাল হয় তাহলে অবশ্যই তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, কিন্তু ভাইস বা রিভার্সটা ট্রু না। বাট ইফ টু ফাংশনস আর linearly independent, they may not be orthogonal। আচ্ছা, সবচেয়ে ভালো হচ্ছে তুমি ভেক্টর দিয়ে বলো। ধরো তুমি তিনটে পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর এক্স অ্যাক্সিস বরাবর তুমি একটা ইউনিট ভেক্টর আই নিয়েছো, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর তুমি জে নিয়েছো, আর জেড অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর তুমি কে নিয়েছো। তাহলে এখানে যে এই যে সেটটা ধরো আই জে আর কে, এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অর্থোগোনাল। মানে এই যে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি পারপেন্ডিকুলার মানে হচ্ছে অর্থোগোনাল। আচ্ছা, তার বদলে তুমি একটা আই নিলে, একটা আই প্লাস জে নিলে, আর একটা হচ্ছে আই প্লাস জে প্লাস কে নিলে, এইটা। তাহলে এখানেও তিনটে ভেক্টর নিলে, একটা আই প্লাস জে, আর একটা হচ্ছে আই প্লাস জে প্লাস কে। এরা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে কি কোনো একটাকে বাকি দুটো টার্মসে তুমি লিখতে পারবে না। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কোনো একটাকে বাকি দুটো টার্মে তুমি লিখতে পারবে না। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, বাট এরা কিন্তু পারপেন্ডিকুলার নয়, বাট দে আর নট অর্থোগোনাল। ঠিক আছে, এটা। তা দেখো তাহলে ওই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এই কথাগুলো বারবার আমাদের কাছে আসবে। তাহলে তুমি সবসময় খেয়াল রাখবে যে অর্থোগোনাল আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিন্তু একই না। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তুমি ধরো অনেকগুলো ফাংশনস আছে, কোনো একটাকে অন্যগুলো টার্মসে তুমি লিখতে পারছো কি পারছো না। যদি পারো তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, যদি না পারো তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে তাদেরকে পারপেন্ডিকুলারই হতে হবে এরকম কিন্তু নয়। যেমন আই জে কে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অর্থোগোনাল, কিন্তু আই তার সঙ্গে আই প্লাস জে আর একটা আই প্লাস জে প্লাস কে যদি তুমি দেখো চেষ্টা করে যে কোনো একটাকে বাকি দুটো টার্মসে দেখার চেষ্টা করো, তুমি পারবে না। তার মানে এরা দুজনেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কিন্তু প্রথমটা অর্থোগোনাল হলে পরেরটা কিন্তু অর্থোগোনাল নয়। ঠিক আছে, তাহলে আমরা ওই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পার্টটাও কিন্তু একটু তোমায় বলে দিলাম। তাহলে দেখো, তাহলে আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে পস্টুলেট 1 এবং তার আশপাশে আমরা ঘোরাঘুরি করলাম। সেখানে ওয়েভ ফাংশন তার অ্যাকসেপ্টিভিটি ক্রাইটেরিয়া নিয়ে কথাবার্তা বলা হয়েছে,
নর্মালাইজেশন নিয়ে কথাবার্তা বলা হয়েছে, অর্থোগোনালিটি নিয়ে কথাবার্তা বলা হলো, অর্থ নর্মালিটি বলা হলো, নিয়ারলি ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এসব হলো, অনেক কিছুই হলো। আচ্ছা, আমাদের এই জায়গাটাকে নিয়ে আমাদের আরেকদিন থাকবো, মানে আমরা বেসিক্যালি নেক্সট ক্লাসে যেটা করতে চাইছি আর কি, নেক্সট ক্লাসে আমরা এই জায়গাটার মধ্যে ঘুরপাক খাবো, সেটা হচ্ছে এই যে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল নয়, তার মানে মানে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়াটাকে বলে দিয়েছি, কিন্তু প্রচুর এক্সাম্পলস আমাদের করতে হবে। মানে ধরো যে ফাংশনগুলো আমরা সচরাচর দেখি, সেই ফাংশনসগুলো ওই 4টে ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করছে বলে সে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হচ্ছে নাকি অ্যাকসেপ্টেবল হচ্ছে না, এইগুলো কিছু চেক করার দরকার আছে। তাহলে আমাদেরকে এটা করতে হবে যে এক্সাম্পলস, মানে এক্সাম্পল করতে হবে, এক্সাম্পলস অফ ফাংশন হুইচ আর quantum mechanically acceptable or not, এইটা নিয়ে প্রচুর এক্সাম্পল করতে হবে। আচ্ছা, নর্মালাইজেশন জিনিসটা আমি কি বললাম, কিন্তু মোর এক্সাম্পলস অফ নর্মালাইজেশন সেটা করতে হবে, মানে এক্সাম্পলস অফ নর্মালাইজড ওয়েভ ফাংশনস, অর্থোগোনাল ওয়েভ ফাংশন বা অর্থো নর্মাল সেট অফ ওয়েভ ফাংশন, এইগুলোকে আরো কিছু করতে হবে। হ্যাঁ, মানে আমরা জাস্ট সময় কম বলে আমরা মানে মূল জায়গাগুলো বলে দিয়ে ব্যাপারটাকে করেছি, এবারে বেশ কিছু এক্সাম্পল করতে হবে। মানে এই পস্টুলেট 1 রিলেটেড আমরা আর একটা ক্লাস দেবো। পস্টুলেট 1টা একটা ক্লাসে হয় না, পস্টুলেট 1টা অ্যাকচুয়ালি দুটো ক্লাসে হয়। আমরা পরের দিনে দেখবে 40-42টা ফাংশন নেবো, সেই ফাংশনগুলো কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না সেগুলোকে বলবো, এবং তার লজিকটা কি দেখে তুমি কি করে তুমি জানবে যে সেটা ফাইনাইট সিঙ্গেল ভ্যালু কন্টিনিউয়াস, ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হলো কিনা, তোমাকে একদম অঙ্কের মতো রিগোরাসলি করতে হবে না, প্লট থেকে ব্যাপারটাকে করে ফেলতে পারো, সেগুলোকে দেখতে হবে। এবারে ধরো যেগুলো পরে আমরা পড়বো, পার্টিকুলার বক্স, হারমোনিক অসিলেটর, রিজিড রোটর, হাইড্রোজেন অ্যাটম ইত্যাদির জন্য যে ওয়েভ ফাংশনগুলো, সেগুলো নর্মালাইজড কিনা সেগুলোকে চেক করা, তারা অর্থোগোনাল কিনা চেক করা, তারা অর্থ নর্মাল সেট তৈরি করেছে কিনা সেটাকে চেক করা, এবং বেশ কিছু কিছু ফাংশন দেওয়া যেগুলোকে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল বা নর্মালাইজ নয়, তাকে নর্মালাইজ কেমন করে করছে সেগুলোকে দেখা, এগুলো সব আমাদের নেক্সট ক্লাসে আলোচনার বিষয় হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই রাখবো, এন্ড অফ লেকচার। দেখো, মানে আমি যা বলেছি তাতে কারো যদি কোথাও কিছু অসুবিধা থাকে বলে না, মানে কনসেপচুয়ালি যে জিনিসগুলো বলার চেষ্টা করেছি সেগুলো সব বুঝতে পেরেছো কিনা বলো। আরো এক্সাম্পল দিলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, কিন্তু যে কনসেপ্টগুলো যেগুলো বলা হচ্ছে সেই কনসেপ্টগুলো কি কারো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। স্যার একটু নোটসের পিডিএফটা পাঠিয়ে দেবেন। কে বলছিস তুই? হ্যাঁ, কি রে?